হবে। এমনিতে বিভিন্ন কারণে সকাল থেকে ঘেটে আছে পল্লবের। এভাবে ভাইয়ার রুমের দিকে যায়। রুমের দরজাটা খুলতেই দেখলো কেউ নেই ঘরে। আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো ভাইয়ার বিষয়ে। তিনি কিছু বলতে পারলেন না। ভাবিও নেই আশেপাশে। আর ওদের রুমের ভেতরে পা বাড়ালো না। দরজাটা আবার বন্ধ করে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখন একটা জিনিসের দিকে চোখ পড়লো তার। ভাইয়াদের বিছানায় বালিশ চাপানি কিছু একটা রাখা হয়েছে। কৌতূহল বশত রুমের ভেতরে ঢুকে পড়লো জিনিসটা কি দেখার জন্য। কাছে গিয়ে বালিশটা তুলতে চমকে উঠলো সে। এ তো একটা ভিডিও রেকর্ড ক্যামেরা। বেশ ভালো দাম দিয়ে কিনেছে বোঝা যাচ্ছে। কিন্তু ভাইয়া ভাবি তো একটি বারের জন্য বললো না এটা নিয়ে তাকে। ভীষণ খটকা লাগছে বিষয়টা। ওরা তো কিছু লুকোয় না পল্লবের কাছ থেকে, নাকি বলতে ভুলে গিয়েছিল কে জানে। যদি ভুলেই যাবে এটা এভাবে বালিশের নিচে লুকিয়ে রাখবে কেন? লক্ষ্য করলো টেবিলের পাশে কতগুলো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তার ভেতরে দুটো ট্রেনের টিকিট। টিকিটের দিকে তাকিয়ে আরো বেশি অবাক হলো। এগুলো তো গতকালকের দুপুরের শিফটের টিকিট। সেই অনুযায়ী ওদের বাসাতে ফিরতে সন্ধ্যা হবার কথা। তাহলে সকালে ফিরেছে বললো কেন? ভাইয়া ভাবি রাতেই বা কোথায় ছিল? অদ্ভুত ব্যাপার। এটাও গোপন করে রেখেছে তাদের থেকে। ছোটবেলা থেকে দেখে আসছে বাইরে গিয়ে একটা হোঁচট খেলেও ভাইয়া বাসার সবার সাথে শেয়ার করে। ওর স্বভাবটাই এমন। কোনো কিছু হাইড করে রাখার মতো মানুষও নয়। অথচ এখন ক্যামেরা টিকিটের বিষয়টা এভাবে গোপন করলো তাদের থেকে। এটা ভাবতেই সকালের ভিডিওর কথা মাথায় চলে আসলো তার। তার আপত্তিকর ভিডিও ব্ল্যাকমেইলের সাথে এই ঘটনাগুলো কোনো যোগসূত্র নেই তো? ছি ছি, হেদায়েত করো খোদা। এসব কি ভাবছি আমি? নিজের ভাই আর ভাবিকে নিয়ে ওদের কি শত্রুতা আমার উপর? আর ওরা কেন এরকম একটা জঘন্য কাজ করতে যাবে আমার সাথে? তবে এটাও ঠিক, এই মুহূর্তে যে ক্লুগুলো পেলো সেগুলো একেবারে ফেলে দেবার মতো নয়। পল্লব জানে না কি হচ্ছে তার সাথে। রাতের বেলায় পল্লবের ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা আতঙ্কজনক নারী কণ্ঠ ভেসে আসে। হ্যালো পল্লব, পল্লব তুই কোথায় আছিস? কণ্ঠটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। আরে এটা তো শিমু আপু। শিমু আপুর কণ্ঠ শুনে চমকে উঠলো। শিমু আপু, তুমি? কি হয়েছে তোমার? আমাকে বাঁচা পল্লব, ওরা মেরে ফেলবে আমায়। কি বলছো এসব? কে মেরে ফেলবে তোমায়? তোর দুলা ভাইও, ও আজ শেষ করে ফেলবে আমাকে। সর্বনাশ হয়ে গেছে। আমাদের দুজনের গতকালের ঘটনাকেও রেকর্ড করে নিয়েছে। আর এখন সেগুলো আমার স্বামী মানে তোর দুলা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না কি হবে এখন। আচ্ছা, তুমি কোথায় আছো? ঠিকানাটা পাঠিয়ে দাও, আমি দেখি কি করা যায়। প্লিজ কিছু কর। কলটা কেটে বিছানার উপর ধপাস করে বসে পড়লো পল্লব। কি করবে বুঝতে পারছে না কিছুই। আর লোক জানাজানি ভয় পাচ্ছে না সে। লোকে সত্যি কথাই বলে, পাপ কোনোদিন চেপে রাখার যে করেই হোক সেটা সবার সামনে প্রকাশ পাবে। তার আর শিমু আপুর শারীরিক সম্পর্কের কথা সারা পৃথিবী জেনে সবার সামনে পল্লব একটা খারাপ নোংরা ছেলে হিসেবে পরিচিত। নিজের মান সম্মানের বোধের জন্য সে প্রস্তুত করে। এই নিয়ে আক্ষেপ, তবে মনে একটাই ভয়, ওরা শিমু আপুর কোনো ক্ষতি না করে বাসা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে কে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও রেকর্ড, সেই ভাবনা মাথাতে পুরোপুরি। এই মুহূর্তে শিমু আপুর কাছে পৌঁছানোর সব থেকে বেশি দরকার। যে ঠিকানাটা তাকে দিয়েছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে। শিমু আপু ওর এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছে। পল্লবকে দেখে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দিল শিমু। পল্লব চরম বিরক্তর সাথে ওকে দূরে ঠেলে। পল্লবের ব্যবহারে ভীষণ অবাক। পল্লব বেশ রাগান্বিত স্বরে শিমুলকে প্রশ্ন করলো, কেন আমার সাথে এটা করলে? আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে কেন তুমি? আমি তোর জীবন নষ্ট করেছি? নয়তো কি, তোমার না স্বামী বর্তমান? তুমি তারপরও একজন পরপুরুষকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দাও কি করে? তুই পরপুরুষ আমার কাছে? কি বলছিস এসব? হ্যাঁ জানি, আমি তোমার খুব কাছের একজন বন্ধু, কিন্তু একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষই হয়, এমনকি তার নিজের ভাইও। স্বামী? কে স্বামী আমার? কাকে স্বামী বলছিস তুই? কেন তাজ ভাইয়া? পল্লবীর কথা শুনে শিমু আপু হাসতে লাগলো। পল্লব ওরে অনর্থক হাসার কোনো কারণ খুঁজে পাচ্ছে। তুমি এ সময় হাসছো কি করে পারছো বলবে আমায়? তুই কাকে স্বামী বলছিস পল্লব? যে পুরুষ সন্তান না জন্ম দিতে পারার জন্য তার স্ত্রীকে দিনের পর দিন মারধর করে, তাকে শেষ করে দেবার হুমকি দেয়, সে স্বামী? যে নিজের বাবা মায়ের কথায় বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে, সে স্বামী? আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা আপু, কি হয়েছে আমাকে খুলে বলো। আমার দুঃখের কথা কি শুনবি তুই? তুই তো আগে থেকে আমাকে অপরাধীর কাঠ করাই দাঁড় করিয়েছিস। লক্ষ্য করলো শিমু আপু কথাগুলো চোখে জল করে উঠছে তার। এভাবে আগে কখনো পল্লব কাঁদতে দেখেন। পল্লব ওর পাশে গিয়ে বসলো, তারপর ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তুই শুধু একটিবার বল আমায়, প্লিজ আপু বল। তুই তো জানিস তাজের সাথে আমার বিয়ে হয়েছে এতগুলো বছর।
আমি ওদের বংশে একটা সন্তান দিতে পারছি না বলে ওর আর ওর পরিবারের ক্ষোভের শেষ নেই আমার উপরে। ওরা আমাকে সব কিছুর জন্য দায়ী মনে করে। আমি নাকি অপয়া, আমার পাপের জন্য পেটে সন্তান আসছে না। আমি তাজকে বোঝানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও আমাকে তো বুঝলই না। উল্টো নিজের বাবা মায়ের অন্ধবিশ্বাসের পক্ষ নিল। আমি আর প্রতিবাদ করলেই আমার উপর নেমে আসতো অকথ্য নির্যাতন। আমাকে ছেড়ে দেবার হুমকি পর্যন্ত দিত। এখন তুই বল, আমি বাপ মা মরা মেয়ে, তাজ আমাকে ওর পরিবার থেকে তাড়িয়ে দিলে কোথায় যেতাম আমি? আমার যে মরা ছাড়া উপায় ছিল না। এরপর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তাকে ডাকতে লাগলাম তিনি যেন একটা সন্তান দেন আমায়। কিন্তু জানি না কোন পাপের জন্য উনি মুখ ফিরিয়ে নিয়েছেন আমার থেকে। আল্লাহ দয়া করলেন না আমার উপর। এরপর আমি ধীরে ধীরে বুঝতে পারি আসলে সমস্যাটা আমার না, তাজের। ওর ভেতরে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, অথচ দিনের পর দিন নিজের অপারগতার দায় আমার উপর চাপিয়ে এসেছে অমানুষটা। আমি ওর বাবা মার কাছে সব কিছু খুলে বলি, ভেবেছিলাম তারা হয়তো বুঝবে না, কিন্তু তার উল্টো ফল হলো। ওরা কেউ আমার কোনো কথা কানে তুলল না, সমানে আমাকে নির্যাতন আর ছেড়ে দেবার হুমকি দিতে থাকে। একবার আইনেরও আশ্রয় নিয়েছিলাম, কিন্তু চতুর তাজ আর ওর ফ্যামিলি পুলিশদের ঘুষ খাইয়ে আইনের মারপ্যাচ থেকে বেরিয়ে আসে। আমার উপর নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে। তুই বিশ্বাস কর, আমার যদি বাবা মাই বেঁচে থাকতো বা কোথাও যাওয়ার একটা ভালো ঠাঁই থাকতো, সেখানেই চলে যেতাম। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, সেই রাস্তাও বন্ধ ছিল। এরপর আমার তোর কথা মাথায় আসে। একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসি আমি। তাজার ওপর পরিবারের সাথে শুধু একটা বাচ্চা নিয়ে এত ঝামেলা। ওদের টর্চারের হাত থেকে বাঁচতে একটা বাচ্চা প্রয়োজন আমার, সেটা যে কোনো প্রকারে। আর সেই মাধ্যমটা ছিলি তুই। তোর দ্বারা আমি মা হবার সিদ্ধান্ত নিই। আমি জানতাম তুই ঠিক আমাকে এই মহাসংকট থেকে উদ্ধার করতে পারবি, তাই তোর কাছে ছুটে আসি। আমি এটাও জানি এখন তোর অংশ ধীরে ধীরে বেড়ে উঠছে আমার ভিতরে। তার সাপ সাপ জানিয়ে দিয়েছে ও এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না, উল্টো আমায় আটকে মারধর করেছে। দেখ কি অবস্থা করেছে আমায়। এই বলে সীমা আপুর পিঠে পল্লব দেখালো। এক পলক সেদিকে তাকে আটকে উঠলো সে। ইস, মানুষকে মানুষ এইভাবে টর্চার করে? সীমা আপুকে জানোয়ারগুলো নিশ্চিত মেরেই ফেলবে। আর এই ঘটনার পরে তো সেটা আরো নিষেধ। সীমা আপুর চোখের সমস্ত জল ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে, কাঠ হয়ে দাঁড়িয়ে আছে পল্লবের সামনে। ইতিমধ্যে রুমের দরজায় ধাক্কা মেরে কেউ ভেতর, সে আর কেউ নয়, তাজ ভাই। তাজ ভাইয়া গিয়ে সীমা আপুর চুলের মুঠি চেপে। কিরে, মার খেয়েও লজ্জা নেই তোর? এখন আসছিস একটা হাঁটুর বয়সী ছেলের সাথে নষ্টামি করতে? মুখ সামলে কথা বলুন, কাকে কি বলছেন? পল্লব এগিয়ে গিয়ে বলল, এই তুমি একদম চুপ থাকো। তোমাদের দুজনের নষ্টামির সব প্রমাণ আছে আমার কাছে। আর তুমি এই বয়সেই দেখি পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছো। কে দিয়েছে এত ভালো ট্রেনিং? সীমা আপু? তোমার যে বলার আমাকে বলো, পায়ে পড়ি, ওকে কিছু বলো না। সীমা আপু গিয়ে তাজ ভাইয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার পা ছাড় বলছি, আর তোর কোনো কথা শুনবো না আমি। তোকে তো ডিভোর্স দিতেই হবে এবার। তাজ ভাইয়া রেগে মেগে শিমুল আপুকে শুরু করে বলল, আপু, তুমি পা ছাড়ো ওর। ওর মতো একটা মানুষের পা ধরে কেন নিজেকে ছোট করছো? এত বড় বড় কথা বলছো, কি হও তুমি ওর? শুধু দেখো আমি ওর কি অবস্থা করি। কি করবে তুমি? ছেড়ে দেবে ওকে? দাও ছেড়ে। তোমার মতো মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করার থেকে না করাই ভালো। পল্লব, তুই চুপ কর। কি বলছিস এইসব? ও আমাকে ছেড়ে দিলে কোথায় যাব আমি? তুমি আমার সাথে যাবে। পল্লবের কথা শুনে তাজ ভাইয়া হাসতে লাগলো। কি বলে কুচকে? অন্যের বউকে তার সামনে নিয়ে যাবার কথা বলছে? সাহস দেখে হাসি পাচ্ছে আমার। কিসের বউ? তুমি তালাক দেবে ওকে? পল্লব, তুই চুপ কর। হ্যাঁ, তালাক তো ওকে দেবই আমি। ওর মতো নষ্টা মেয়েকে আমি আর আমার সংসারে রাখবো না। তারপর দেখি ওর কি গতি হয়। রাস্তায় পৌঁছে গলে মরতে হবে। রাস্তায় পচে গলে মরতে হবে না, সেই ব্যবস্থা আমি করব। তুমি করবে? কি করবে তুমি শুনি? আমি ওকে বিয়ে করব। শুনতে পেলে কি বলেছি আমি? পল্লবের কথা শুনে সীমা আপু যেন স্তম্ভিত হয়ে গেল। তাজ ভাইয়া হা করে তাকিয়ে আছে পল্লবে। তার মুখ থেকে উচ্চারিত শব্দ পাথর বানিয়ে। আসলে ওরা দুজনের কেউ ভাবতেও পারেনি পল্লব এরকম একটা কঠিন সিদ্ধান্তের কথা যাচ্ছে। এসব কি বলছিস পল্লব? মাথা খারাপ হয়ে গেছে তোর? না, আমি একদম ঠিক বলছি। আর যা বলছি ভেবে চিন্তেই বলছি। আমি বিয়ে করলে একমাত্র তোকেই করব। বাহ, তাহলে এই ছিল তোমাদের দুজনের মনে?
তলে তলে এত দূর? আপনি চুপ করুন তাজ ভাইয়া। আর আপনার এত প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছি না। আপনি তো একটু আগেই বললেন শিমু আপুকে ছেড়ে দেবেন, তাহলে? সে তো আমি ছাড়বই, আর তোমাদের দুজনের ব্যবস্থাও আমি করব। বিশেষ করে তোমার পুচকে যখন সারা দুনিয়া তোমার অপকর্মের কথা জানতে পারবে, কিভাবে মুখ লুকোবে তুমি? তাজ ভাইয়ার কথা শুনে হঠাৎ ভিডিওর কথা মাথায় আসলো পল্লব। হ্যাঁ, এটাই সুযোগ, যদি এখন এই ভিডিওর বিষয়ে কিছু জানা যায়। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই ভিডিওটা আপনি পেলেন কোথায়? কে দিয়েছে আপনাকে? পল্লবের কথা শুনে তাজ ভাইয়া হো হো করে হেসে উঠল। কে দিয়েছে আমি সেটা বলবো তোমায়? তুমি আমায় ভাবোটা কি? দেখুন, আমার সাথে কিন্তু আপনার কোনোদিন কোনো শত্রুতা ছিল না। আপনি শিমু আপুকে ছেড়ে দিবেন তো দেন, তারপর আপনি আপনার মতো থাকবেন। আমরা কেউ নাক গলাতে যাব না। দয়া করে এই ভিডিওটা কে দিয়েছে আপনাকে তার নামটা বলুন, আমারও জানা দরকার। আবার এত বড় শত্রুটা কে? কে পেছন থেকে এভাবে আমার পিঠে ছুরি মারছে? আমার মনে হয় তোমার সেটা না জানাই ভালো। যতটুকু জানতে পেরেছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো। কি জানতে পেরেছি আমি? যে ভিডিওটা দিয়েছে তার নাম বললেও তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না। সে খুব কাছের মানুষ তোমার। কাছের মানুষ? আমার কোন কাছের মানুষটা এত বড় একটা জঘন্য কাজ করলো আমার সাথে, তার নামটা বলুন প্লিজ। আমি আর কিছু বলতে পারবো না তোমায়, চললাম। পল্লবের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে তাজ হর্ন হর্ন করে ঘর বেরিয়ে যাবে। পল্লব ঠিক তখন তার হাতটা তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব আমি? আমার ওই জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। না, তুমি আর তাজ ভাইয়ার বাড়িতে যাবে না। তাহলে কোথায় যাব? তুমি আমার সাথে যাবে। দেখ, ছেলে মানুষই করিস না, এটা হয় না। আমি কেন তোর সাথে যেতে যাব? আমাকে ছেড়ে দে প্লিজ। তুমি গেলে ওরা আবার তোমার উপর টর্চার শুরু করবে। যা বলছি শোনো, যেও না। তুই বলছিস আমি তোর সাথে যাব? ঠিক আছে, তা না হয় গেলাম, কিন্তু কতদিন আমি তোর বাড়িতে গিয়ে উঠে থাকবো? সেই তো ফিরতেই হবে আমায়। তোমাকে আর আমার বাড়ি থেকে ফিরতে হবে না, আমি সেই ব্যবস্থা করব। বিয়ে করব তোমাকে আমি। এগুলো পাগলামি ছাড়া কিছু না। তোমার আর আমার বিয়ে, এটা হয় না কখনো। কেন হয় না? আর একটা কথা বলো, যদি কালকের রাতের জন্য তোমার গর্ভে সত্যি আমার বাচ্চা আসে, তো তখন কি করবে তুমি? তাজ ভাইয়া কোনোদিন মেনে নেবে ওই বাচ্চা? সে তো এখন সবটা জানে। কেউ আসবে না, আসার আগেই তাকে শেষ করে দেব আমি। কি বলছো কি এসব? তুমি জানো এটা আরো বড় পাপ। আর তার থেকেও বড় কথা, আমি আমার সন্তানকে নষ্ট করতে দেব না তোমায়। ওকে আমি আমার পরিচয় বড় করব। বড্ড পাকা পাকা কথা বলছিস। তোর মুখে এত ভারী ভারী কথা মানাই না, চুপ কর। আচ্ছা আর বলবো না, তবে আমি তোমাকে এত বড় একটা অন্যায় করতেও দেব না। এখন আমার সাথে চলো। সীমা আপু কিছুতেই পল্লবকে চায় না। সে এক প্রকার জোর করে সীমাকে গাড়িতে গিয়ে ওঠায়, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা। জানে না বাড়ির লোকজন ভাবে সামাল দেবে। যাই হোক, কিছু একটা বুঝিয়ে বলতে হবে ওর। হঠাৎ ফোনে একটা মেসেজের নোটিফিকেশন। ফোনটা ওপেন করতে চোখ দুটো ছানা পড়ে। আবারও সে আইডিতে। কেমন আছো পল্লব? পল্লব কোনো রিপ্লাই দিল। কি হলো, কথা বলছো না কেন? একটু আগে তোমার ভিডিওটা দেখলাম আবার। আমি জানি আমাকে এটা মনে করিয়ে দিতে হবে না আমার কোনো সিক্রেট জিনিস আছে আপনার কাছে। তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম, তবে কাপড় ছাড়া আরো বেশি হ্যান্ডসাম লাগে। কি শুরু করেছেন আপনি সব? প্লিজ স্টপ, প্লিজ। তোমার দেহের ওপর থেকে চোখ ফেরাতে পারছি না আমি পল্লব। প্লিজ একবার ভিডিওর এই গেটআপে ধরা দাও না আমার কাছে। একবার নিজের চোখে দেখতে চাই তোমায়। কি বলতে চাইছেন আপনি? তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। তুমি ছাড়া আমার যন্ত্রণা কে বুঝবে? শাট আপ, জাস্ট শাট আপ। আমি কথা দিচ্ছি, এবার তোমার আমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও করব না আমি। তোমায় আর ব্ল্যাকমেলও করব না। একবার, জাস্ট একবার, কি একবার? একবারের জন্য হলেও আমি তোমার সাথে সময় কাটাতে চাই। তোমার ছোঁয়া না পেলে আমি নিজেকে শান্ত করতে পারবো না কিছুতেই। মরে যাব আমি। তোমার যন্ত্রণায় আমি নিজেকে জর্জরিত করে ফেলতে চাই পল্লব। না, আর পারা যাবে। এই নোংরামি রীতিমতো বেড়েই চলেছে। ফোনের ডাটাটা অফ করে গাড়ির সিটের উপর ছুঁড়ে মারলো। এমনিতেই তাজ ভাইয়ের সাথে ঝগড়া করে মুডটা অফ। তার উপর এই বিরক্তিকর মেজাজটাই বিক। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হলো। সীমা আপুকে গেস্ট রুমে রেখে পল্লব ঘরে শুতে গেল। এমনিতেই ভীষণ টায়ার্ড হয়ে আছে, গা হাত পা ছেড়ে দিয়েছে একেবারে। যে পোশাকে ছিল সেভাবেই শুয়ে। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে ঘুরিয়ে গেল পল্লব। শব্দটা যেন ওই পাশের ফ্লোরের দিক থেকে আসে, কিন্তু ওদিকে তো স্টোর রুম। স্টোর থেকে এত রাতে কিসের আওয়াজ এসেছে? পল্লব স্টোর রুমের ভেতরে যেতে কেউ পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত। একটা অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। চারদিকটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে। তার ভীষণ যন্ত্রণা হতে লাগলো মাথায়। বুঝতে পারলো সে অজ্ঞান যাচ্ছে। ঠিক তখন
নিজের চোখে একটা অস্পষ্ট মুখ দেখতে পেল, যার হাতে একটা শক্তটা লাঠি। নিজের কাছে চরম অবিশ্বাস্য প্রতাপ হলেও সে আর কেউ নয়, শিমু আপু নিজেই। ওর হাতের লাঠি বেয়ে এক ফোঁটা উষ্ণ রক্ত পল্লবের গালের উপর। ঘুম ভাঙতেই ধরফড় করে বিছনা ছেড়ে উঠে পড়লো পল্লব। এটা কি স্বপ্ন দেখলো সে? সীমা আপু কেন এমনটা করতে যাবে তার সাথে? যাক বাবা, স্বপ্ন তো স্বপ্নই হয়, যা কখনোই বাস্তব হবার নয়। হয়তো কাল সারাদিন যে পরিমাণ দখল গিয়েছে, এরকম উল্টো পাল্টা স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নয়। আচমকা ভাবির কণ্ঠস্বরে চমকে উঠলো পল্লব। এই কি, আজ এত তাড়াতাড়ি উঠে গেলে? কি ব্যাপার? না এমনি, ঘুমটা ভেঙে গেল হঠাৎ। আচ্ছা শিমু আপু কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, উঠেছে অনেক আগেই। আজ তোমার শিমু আপুই চা করেছে, খেয়ে দেখো কে বেশি ভালো চা বানায়, আমি না তোমার শিমু আপু? কি যে বলো না, এই ব্যাপারে তোমার সাথে টেক্কা দেবে এমন কেউ আছে নাকি? আম্মা উঠেছে ভাবি? হ্যাঁ উঠেছে, তুমি চাটা তাড়াতাড়ি খেয়ে নাও, বরং আমার হাতে অনেক কাজ পড়ে আছে। এই বলে সিমরান ভাবি পল্লবের ঘর থেকে বেরিয়ে গেল। পল্লব সেদিকে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবতে থাকলো কিভাবে যে আম্মা আব্বার সাথে শিমু আপু আর তার বিষয়ে কথা বলবে। ওরা সবটা শুনে কি তাদের এই সম্পর্কটা মেনে নেবে? শিমু আপু তার থেকে বয়সে অনেক বড়, ওর সাথে তার খাপ খায় না কখনো। আর শিমু আপুকে বাঁচাতে আর সে যে পাপ করেছে সেদিন রাতে, তার প্রায়শ্চিত্ত যে করতেই হবে তাকে। শিমু আপু যদি সত্যি সত্যি তার সন্তান গর্ভে ধারণ করে থাকে, সে অবৈধ পরিচয়ে পৃথিবীতে জন্ম নিক, এটা চায় না পল্লব। শুধু পল্লব কেন, পৃথিবীর কোনো বাবা এটা চাইতে পারে না তার সন্তানকে বাইরের জগৎ তুচ্ছ তাচ্ছিল্য করুক, তাকে একটা জারদ সন্তান হিসেবে চিনুক। এটা শোনার থেকে মরে যাওয়া অনেক সুখে। নিজের পরিণতি দেখে আজ নিজেরই প্রতি খুব করুণা হচ্ছে পল্লবের। পল্লবের যে বয়সে চুটিয়ে পড়াশোনা করার কথা, খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবার কথা, সেদিনের একটা রাতের গল্প তার জীবনটাই যেন পাল্টে দিয়েছে। এখন কিনা তাকে বিয়ে, সন্তান এগুলো নিয়ে ভাবতে হচ্ছে। পল্লব জানে না কবে এই সব কিছুর থেকে মুক্তি মিলবে তার, কবে একটু প্রাণ ভরে বিশুদ্ধ মুক্ত আলো বাতাসে নিঃশ্বাস নেবে। সবটাই অধরা এক। শিমু আপু তাদের বাড়িতে একজন গেস্ট হিসেবে থেকে যায়। ও এর আগেও তাদের বাড়িতে বহুদিন ছিল। তার পরিবারের সবার সাথে একটা ভালো পরিচয় শিমুলের, তাই আব্বা আম্মা অনুমতি দিয়ে দিয়েছেন। শিমু আপু যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারবে। এর মাঝে মাঝে সেই ফেক আইডি থেকে মেসেজ আসে পল্লবের কাছে, তাকে নানানভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। সে সমানে ইগনোর করতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। শিমু আপু ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে অনেক আগেই তাজ ভাইয়াকে। 3 মাস হতে এখন বেশি কিছুদিন বাকি। পল্লব ভাবছে 3 মাস পরে যখন তার শিমু আপুকে বিয়ে করতে কোনো বাধা থাকবে না, সবাইকে সবটা খুলে বলবে। দর্পণ ভাইয়া আর আব্বা বাড়ির একটা ব্যবসায়ের কাজে বাইরে আছে কিছুদিন ধরে, তাই ভাবি আর আম্মাকে একাই থাকতে হচ্ছে এখন। কয়েকদিন থেকে শিমু আপুর শরীরটা খারাপ যাচ্ছিল। আজ সকালে বমি করেছে কয়েকবার। মা তাই ওকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে ডাক্তার দেখানোর জন্য। ঘরে শুয়ে শুয়ে একটা বই পড়ছে পল্লব। ঠিক তখন তার ফোনে ভাবির নম্বর থেকে একটা কল আসলো। হ্যালো ভাবি, কি হয়েছে, ফোন করেছো কেন? পল্লব, একটু আমার ঘরে আসো, তাড়াতাড়ি আসো। ভাবির গলা একেবারে ঠিক লাগছে না পল্লবের। কথাগুলো বেশ দ্রুত বলছিল। সে ফোনটা রেখে দৌড়ে তার ঘরের দিকে গেল। দরজার সামনে গিয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। মুহূর্তে দরজার বাইরের দিকে ঘুরে দাঁড়ালো। কি হলো, ভেতরে আসো। ভাবি বারবার তার ঘরে যেতে বলছে পল্লবকে। বুঝতে পারছে না কি হয়েছে তার। বুকের উপর থেকে শাড়িটা নিচে পড়ে আছে আর খুব বাজে ভাবে বিছানার উপর শুয়ে আছে। পল্লবকে দেখে নিজেকে সামলানোর কোনো তারা লক্ষ্য করা যাচ্ছে না তার ভেতরে। উল্টো পল্লবকে তার ঘরের ভেতরে যেতে বলছে। ভাবি তো এরকম আগে কখনো করেনি তার সাথে, তাহলে আজ হঠাৎ কি হয়ে গেল? পল্লব আর তার ডাক উপেক্ষা করতে না পেরে ঘরের ভেতরে ঢুকলো। কি হয়েছে বলো ভাবি? আরে এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমার কাছে এসে একটু বসো না। এভাবে ভাবির দিকে চোখ তুলে তাকাতে ভীষণ লজ্জা লাগছে পল্লবের। আজ তার মনের ভেতর কি চলছে সত্যি তার নাগাল পাচ্ছে না পল্লব। যাই হোক, সে ধীরে ধীরে গিয়ে ভাবির পাশে বিছানার উপর বসলো। ভাবি তার হাতটা খপ করে ধরে ফেললো। আমার বুকটা ভীষণ ব্যথা করছে পল্লব, মনে হচ্ছে যন্ত্রণায় মারা যাব। তো আমি কি করব? বুক ব্যথা করছে, ওষুধ খাও। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য। না, ওষুধ লাগবে না আমার, তুমি একটু কাছে থাকো আমার। এই বলে ভাবি তার হাতটা বুকের উপরে নিয়ে গেল। পল্লব কোনো প্রকার রেসপন্স করছে না। ভাবিটা দেখে ভীষণ হতাশ হলো। আমার একটা কথা বলবো পল্লব, কিছু মনে করবে না তো? কি কথা? পল্লব হাতটা ভাবির বুকের উপর থেকে সরিয়ে এনে বলল, তোমার ভাইয়ের কি কোনো প্রবলেম ছিল নাকি বিয়ের আগে থেকেই? কিসের প্রবলেমের কথা বলছো? তুমি বুঝতে পারছো না? না, সত্যি পারছি না। কিসের প্রবলেম? আমার মনে হয় ওর ভিতরে কোনো সমস্যা আছে। আমরা একদম সুখে নেই পল্লব। ভাবি, তুমি তোমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল কথা আমাকে কেন বলছো? আমার মনে হচ্ছে
সকালে শিমু আপুর সাথে তোমারও ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। অসুস্থ হয়ে যাচ্ছ তুমি। আমি একদম ভালো নেই পল্লব। আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার ভাইয়া কোনো পুরুষই না, ওর ভেতরে কিছু নেই। তাজ্জব বনে যাচ্ছে সে ভাইয়ার কথা শুনি। এগুলো কোন ধরনের কথা? তবে পল্লব একটা জিনিস বুঝতে পারছে, ভাইয়া হয়তো ভাবিকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু সেটা তাকে বলে কি মানে হয়? ভাইয়ার কোনো প্রবলেম থাকলে ওকে ডাক্তার দেখাতে বলো ভাবি। ওর দ্বারা কিছু হবে না, আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে আমি পল্লব। পল্লব লক্ষ্য করলো ইতিমধ্যে ভাবির হাত তার পায়ের রানের উপর থামছে ধরেছে। বুঝতে পারছে সে ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে। না, এখানে আর 1 সেকেন্ড অপেক্ষা করা ঠিক হবে না। হয়তো আবারও কোনো ভুল স্টেপ নিয়ে ফেলবে। শারীরিক যাতনা এমন এক জিনিস, একবার জাগ্রত হলে তাকে নিয়ন্ত্রণ করা কষ্ট। তখন আর ভালো মন্দ জ্ঞান থাকে না কারোর মাথা। ভাবির হাতটা ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লো। তারপর রুম থেকে বেরিয়ে যায়। সামনের দিকে আসতে দেখলো শিমু আপু আর মা এই মাত্র বাড়িতে ঢুকলো। শিমু আপু মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। মা হাস্যজ্জ্বল দৃষ্টিতে পল্লবীর দিকে তাকিয়ে বলল, একটা খুশির খবর আছে বাবা। কিসের খুশির খবর আম্মা? অবাক হয়ে জিজ্ঞেস করলো পল্লব। শিমু মা হতে চলেছে, এই দেখ মেডিকেল রিপোর্ট। শিমু আপুর দিকে তাকিয়ে আম্মার হাত থেকে রিপোর্টটা নিল পল্লব। মা শিমু আপুকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। পল্লব রিপোর্টটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। কেন জানে না, খুলে দেখতে ইচ্ছে করছিল না। একটু আগে বলা মায়ের কথাটা এখনো কানে বাজছে তার। শিমু মা হতে চলেছে, এটা শোনার পরে কেমন একটা অনুভূতি হতে লাগলো নিজের ভেতর, যা আগে কখনো হয়নি। এই প্রথম এমন অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছে সে। এতদিন মনে মনে এটাই চেয়েছে যেন বাচ্চাটা না আসে, কিন্তু আজকে তার আসার সংবাদ শুনে তার উল্টো এত ভালো কেন লাগছে বুঝতে পারছে না। তার তো খুশি হবার কথা না। এই বাচ্চাটা তাদের দুজনের সমস্যা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তারপরেও তার উপর কোনো প্রকার রাগ বা অভিযোগ উপলব্ধি করছে না পল্লব। এই অদ্ভুত অনুভূতির কারণ জানা নেই তার। হয়তো এটাই পিতৃত্ব, যে অভিজ্ঞতার সাথে সবাই একটা নির্দিষ্ট সময়ের সাথে পরিচিত হয়। তার ক্ষেত্রেও তাই ঘটছে। শিমু আপুর সাথে এই মুহূর্তে কথা বলা জরুরি। পল্লব জানে শিমুল পুরোপুরি ভেঙে পড়েছে। ফাইলটা হাতে নিয়ে শিমুলের রুমে গেল। ও নেই রুমে, ওয়াশরুমের দরজা অফ, তার মানে ওয়াশরুমের ভেতরে আছে। ফাইলটা রেখে ঘর থেকে বেরিয়ে আসবে, ঠিক তখন শিমু আপুর ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিকটা স্তম্ভিত হয়ে গেল পল্লব। এটা তো তাজ ভাইয়ার ফোন কল। তাজ ভাইয়া শিমু আপুকে ফোন কেন করলো? ওর তো এখন শিমু আপুর সাথে যোগাযোগ করার কোনো কথা নয়। ওয়াশরুমের দরজার দিকে তাকাতে তাকাতে ফোনের কল লিস্ট চেক করতে লাগলো। হায় আল্লাহ, এটা কি দেখছে সে? ভেতরে তাজ ভাইয়ের অসংখ্য ফোন কল, রিসিভ, ডায়াল, মিসড কল সবকিছুই রয়েছে। তার মানে শিমু আপুর যোগাযোগ আছে তাজ ভাইয়ের সাথে। ও সেটা তো একবারও পল্লবকে বুঝতে দেয়নি। কি চলছে ওদের দুজনের ভেতর? শিমু আপুর ফোনের কল লিস্টের দৃশ্য যেন ফ্রিজ করে দিয়েছে পল্লবকে। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখন শিমু আপু ওয়াশরুমের দরজা খুললেই তাকে দেখে ফেললো। পল্লব লক্ষ্য করলো ও যেন একটু চমকে উঠলো তাকে দেখে। শিমু আপু, তাজ ভাইয়ার সাথে তোমার যোগাযোগ আছে, এটা আগে তো বলনি আমায়। যোগাযোগ আছে মানে? কিসের যোগাযোগ? এই ফোনগুলো কিসের তাহলে? পল্লব ফোনটা এগিয়ে দেয় শিমুল আপুর দিকে। তুই জানিস না, তাজ মাঝে মধ্যেই আমায় কল দিত, এখনো দেয়। কেন? ওনার তোমার সাথে কি এমন কথা থাকতে পারে এখন? কি আর কথা থাকবে? আমি বিরক্ত না করলে ওর পেটের ভাত হজম হয়? এখানে আমি ভালো আছি, সেটা যে ওর সহ্য করতে পারে না। সে না হয় না বুঝলাম, তাজ ভাইয়া মাঝে মধ্যেই তোমায় কল দিয়ে বিরক্ত করে, কিন্তু ডায়াল কলগুলো কিসের? তুই কি আমাকে সন্দেহ করছিস পল্লব? এইভাবে পুলিশের মতো জেরা করছিস কেন? ছি, আমি তোমাকে সন্দেহ কেন করব? আমি জাস্ট জানতে চাইছি, আর কিচ্ছু না। তাজ যাতে আমায় ফোন দিয়ে বিরক্ত না করে, আমার সাথে যোগাযোগ না রাখে, সেটাই বলতাম ওকে। তুই বল, ওর সাথে এছাড়া আমার আর কি কথা থাকবে? আচ্ছা শোনো, তুমি আর ওনার কল রিসিভ করো না, আর নম্বরটা দরকার হলে ব্লক করে রাখো। ঠিক আছে, তাই করব। আর তুই রাগ করিস না প্লিজ, আমার তোকে আগেই জানানো উচিত ছিল। ঠিক আছে। পল্লব ঘর থেকে বেরিয়ে যাবে, শিমুল পেছন থেকে ডাক দিল তাকে। পল্লব শোন, হ্যাঁ বলো। আমার রিপোর্ট দেখেছিস তো? দেখেছি। এখন কি করব আমরা? আমিও সেটাই ভাবছি, কি করব। এখন আম্মা আব্বাকে বিষয়টা জানানো ছাড়া কোনো উপায় নেই আমাদের। কি জানাবি তুই? কি আর বলবো, সবাইকে এটাই বলতে হবে এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, আমার। কিন্তু ওনারা এটা কি মানতে চাইবে? আমার মনে হয় এই বাড়িতে তোর আর আমার দুজনের দিন শেষ হতে চলেছে। এটা ছাড়া আর কোনো অপশন আছে আমাদের কাছে? কয়েকদিনের মধ্যেই সবাই জেনে যাবে তুমি প্রেগনেন্ট, আর তাজ ভাইয়াও এটা জানে এখন এই বাচ্চাটা তার নয়। সে তো বাচ্চাটাকে স্বীকার করবে না কিছুতেই, উল্টো তখন নিজেকে বাঁচাতে আমাদের সত্যিটা সবাইকে জানিয়ে দিবে। সেটাও ঠিক, আমি বুঝতে পারছি না কি করব। উনি সবাইকে জানানোর আগে আমাদের আম্মা আব্বাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবি তুই ওনাদের? দেখো আপু,
একটা সত্য যতই তিক্ত হোক না কেন সেটা স্বীকার করার ভেতরে আলাদা প্রশান্তি থাকে। অন্তত মিথ্যার বোঝা বই বেড়ানোর থেকে আমাদের এই বাচ্চাটাকে নিয়ে আর মিথ্যাচার করা ঠিক হবে না। আমি ঠিক বাড়ির সবাইকে ম্যানেজ করে নেব যাতে তারা সবাই তোমার আমার বিয়েটা মেনে নেয়। তুই কি বলছিস? আমি জানি না তোর আমার বিয়ে, এটা ভাবতেও আমি জানি না কি হবে। এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে আমাদের বিয়ে ছাড়া কোনো অপশন নেই। আর বয়সের ব্যবধান তো কি হয়েছে, আমাদের ধর্মেও জায়েজ আছে এটার। শিমুল তার কথা শুনে কাঁদতে লাগলো। ওর কান্নার কারণটা বুঝতে পারছে পল্লব। এই সময় ও মুখে না বললেও ওর উপর থেকে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা উপলব্ধি করতে পারলো পল্লব। তাকে যত দ্রুত সম্ভব এই সমস্ত পরিস্থিতি ঠিক করতে হবে। আর কিছুর জন্য না হোক, নিজের সন্তানের জন্য হলেও তো। এসব ভেবে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে মেন গেটের সামনে আসলো, একটু বাইরে যাবে বল। ঠিক তখন কেউ পেছন থেকে এসে চোখ দুটো চেপে ধরলো তার। সে একটু হলেও সে হাতের স্পর্শ অনুমান করতে পেরেছে। প্রাচী, তুমি কখন এলে? মেয়েটা তাকে ছেড়ে দিয়ে হো হো করে হেসে উঠলো। পল্লব পেছন ঘুরে তাকালো। হ্যাঁ, তার অনুমানই ঠিক। প্রাচী তার ভাবির ছোট বোন, অর্থাৎ দর্পণ ভাইয়ার শালিকা। ওর সাথে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও তাদের বাড়িতে খুব একটা আসা যাওয়া হয় না। তবে তার মাঝে মাঝে ভাইয়ার ভাবির সাথে ওদের বাড়িতে যেত। প্রায় 6 মাসের উপরে কোনো প্রকার যোগাযোগ ছিল না তাদের ভেতর। তার মানে এখনো মনে রেখেছেন আমাকে? কি যে বলো না, তোমাকে ভুলতে পারি? আর আমি যাকে একবার দেখি সারা জীবনেও ভুলি না। তাই নাকি? হঠাৎ এইভাবে না জানিয়ে এলে, আমাদের কাউকে বললে আমরা না হয় তোমাকে গিয়ে নিয়ে আসতাম। আমি তো জানাতেই চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপু আর দুলা ভাই এমন জরুরি তলব করলো, সঙ্গে সঙ্গে চলে আসতে। ভাবি আর ভাইয়া ডেকেছে তোমায়? তা কি এমন জরুরি কারণে ডাকলো? সে কি জানি আমি। আচ্ছা শুনুন, আমি শিমু আপুর সাথে একটু দেখা করে আসি, পরে না হয় কথা বলবো। এই বলে প্রাচী চলে গেল। ও শিমুল আপুকে আগে থেকে চেনে, খুব ভালো করেই চেনে। কিন্তু একটা ব্যাপার খটকা লাগছে তার কাছে। ভাইয়া আর ভাবি প্রাচীকে জরুরি তলব কেন করলো? কি করতে চাইছে ওরা? ভাইয়া ভাবির সাথে বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ওদের রুমের দিকে এগিয়ে যেতে ভেতর থেকে আম্মার গলার আওয়াজ শুনতে পেল। আম্মা ভাবি ভাইয়া কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। সে ভেতরে না ঢুকে দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে ওরা কি বলছে। কাবিনটা তো করে রাখাই যায়। আমিও তাই ভাবছি, বিয়ের না করিয়ে অন্তত কামে করে রাখা, তারপর ওরা বুঝতে পারছে না এটা কিসের কাবিন আর বিয়ের কথা বলছে। একটা অদ্ভুত কৌতূহলের সৃষ্টি হয় তার মনের ভেতর। আচ্ছা, আমি পল্লবের সাথে কথা বলি আগে, তোরা কি বলিস? হ্যাঁ বলো। বহাল পল্লবের প্রাচী কাবিন আর আমরা জানি প্রস্তাব করতে ওরা এই ভালো। কথাগুলো শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠলো পল্লবের। মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। ভাইয়া ভাবি হঠাৎ তার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছে কেন? ওরা কোনোভাবে তাহরার শিমু আপুর ব্যাপারটা জেনে যায়নি তো? হয়তো এটা ওদের একটা চাল, তাকে বাজেভাবে ফাঁসানোর জন্য। কিন্তু এই মুহূর্তে সে শিমু আপুকে ছেড়ে অন্য কারোর সাথে কাবিন করবে কি করে, যার গর্বে কিনা তার সন্তান বড় হচ্ছে। হে খোদা, এ কোন বিপাকে ফেললে তুমি আমায়? সাথে আমাদের এক কথা বলার আছে। আমরা জানি ওটার সম্মান রাখবি। ভাইয়া পল্লবকে উদ্দেশ্য করে বলে। ঘরের ভেতরে পল্লব, ভাইয়া ভাবি আর আম্মা। দরজার বাইরে শিমু আপুর সাথে প্রাচী দাঁড়িয়ে আছে। ওরা তাদের ভেতরের বাক্যালাপ মনোযোগ দিয়ে শুনছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? দেখ ভাই, তুই হলি অবাক, তোর কাছে না তারা মনে হতে পারে, তারপরেও বলছি। পল্লব খুব ভালো করে জানে এরা তাকে কি বলার জন্য দেখেছে এখানে, তবুও সবটা না জানার নাটক চালিয়ে যাচ্ছে। আরে বলো না ভাইয়া, কি হয়েছে? আমরা তোর সাথে প্রাচীর কাবিন করে রাখতে চাই। এক্ষুনি বিয়ের অনুষ্ঠান করবো না, তবে তুই কাবিটা এমনি করে রাখতে চাই। তোর কোনো আপত্তি নেই তো? ভাইয়ার মুখের কথা শুনে সে দরজার দিকে তাকালো। শিমু আপুর মুখ বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে আছে। সব থেকে বেশি অবাক হচ্ছে প্রাচীর প্রতিক্রিয়া দেখে। তার মানে ও আগে থেকেই সব জানতো, নয়তো একটু হলেও তো নিজের বিয়ের কথায় অবাক হতো। বলবে এই মুহূর্তে ভাইয়া ভাবি আর আম্মাকে কি করে শিমু আপু আর তাদের বাচ্চার বিষয়ে বলবে বুঝতে পারছে না। কথা বলে কেন? তোর প্রাচীকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আচ্ছা, তোমার বাইরে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই তো? ভাবির কথা শুনে ভাইয়া হেসে উঠলো হো হো করে। কি যে বলো না তুমি, ও করবে অ্যাফেয়ার? তাহলেই হয়েছে। মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখেছো কোনোদিন ঠিকঠাক? তাছাড়া আমি আমার ভাইকে ভালো করেই চিনি। ওর কারোর সাথে সে থাকলে আমাদের নিশ্চয়ই বলতো। আর 5টা ছেলের সাথে কে রিলেশন করার শিক্ষা আমরা দেইনি ওকে। সর্বনাশ! ভাইয়া এগুলো এখন কেন বলছে? ওর এই কথাগুলো তার সত্যটা প্রকাশ করার ক্ষেত্রে আরো বেশি বাধা সৃষ্টি করছে। ওরা এতটা অন্ধের মতো বিশ্বাস করে পল্লবকে। এখন কি করে জানাবে সে যে তার সাথে কারো অবৈধ সম্পর্ক হয়েছে? এমনকি তার বাচ্চা সেই মেয়ের গর্ভে। পল্লব ইনোসেন্ট নয়,
অনেক আগে সে নষ্ট করে ফেলেছে নিজেকে। এটা শোনার পরে ওরা কি কখনো ক্ষমা করতে পারবে তাকে? কি করে মুখ দেখাবে সে সবার সামনে? যতটুকু সাহস সঞ্চয় করে এসেছিল সবটা ভাইয়ার কথা শুনে ছাই হয়ে গেল। আর কিছু বলা হলো না পল্লবের, মাথা নিচু করে বসে রইল। চুপ করে আছিস যে, কিছু বল। কি বলবো আমি? আমার মনে হয় প্রাচীর সাথে কথা বলা দরকার তোমাদের সবার আগে। আরে তুমি ওর কথা ছাড়ো, তুমি রাজি কিনা সেটা বলো। তবে এটা ঠিক, আমার বোনের জন্য তোমার থেকে ভালো জামাই আর দুটো কোথাও পাবো না আমি। এবার বুঝেছে, ভাবি হয়তো গতকাল নাটক করেছিল তার সাথে, দেখতে চেয়েছিল সে কেমন ধরনের ছেলে। তা না হলে উনি এমন ব্যবহার কেন করবেন পল্লবের সাথে? এখন বুঝতে পারছে ওনার বলার সমস্ত কথাগুলো মিথ্যে। উনি আসলে যাচাই করতে চেয়েছিল তাকে, নিজের বোনের জন্য। কি হলো, তুই কি এখন চুপ করে থাকবি? চুপ করে আছে কেন বুঝতে পারছো না? বেচারা সবার সামনে বড্ড লজ্জা পাচ্ছে যে ও এই বিয়েতে রাজি। মুখের দিকে তাকিয়ে দেখো, ঠিক বোঝা যাচ্ছে। সবাই নিজেদের মনের কথাগুলো তার উপর চাপিয়ে দিয়ে পরোক্ষভাবে রাজি করে দিল পল্লবকে। পল্লব আর কিছু বলল না, মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসলো। দরজার সামনে আসতেই শিমু আপু আর প্রাচীর মুখোমুখি হলো। প্রাচী তাকে দেখে লজ্জায় পালিয়ে গেল। এদিকে শিমু আপুর চোখ জলে ছল ছল করছে, এক দৃষ্টে তাকিয়ে আছে পল্লবের দিকে। ওর দিকে এক পলক তাকিয়ে চলে গেল পল্লব। এরপর রাতের বেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে আজকে। এমনিতে শরীরটা ভালো নেই, তার উপর মাথায় নানাবিধ চিন্তা। তার বাড়ির সবাই পাগল করে ছাড়বে তাকে। একদিকে শিমুল, অন্যদিকে তার বিয়ে। শাকের করাতের মতো অবস্থায় পড়ে আছে সে। দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙে গেল তার। ব্ল্যাঙ্কেটের ভেতর কারোর অস্তিত্ব অনুভব করছে পল্লব। দুটো নরম হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে ঘুরে তাকালো পল্লব। আরে এ তো প্রাচী। প্রাচী এত রাতে এখানে কেন? পল্লব কিছু বলতে যাবে, ঠিক তখনই প্রাচী ওর মুখটা চেপে ধরলো। তারপর কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, কোনো কথা বলো না, বাড়ির লোকজন জেগে যাবে। তুমি এসেছো কেন এত রাতে? কেউ দেখে ফেললে সর্বনাশ হবে, চলে যাও প্লিজ। হোক সর্বনাশ, আজ আমি আমার নিজের সর্বনাশ করতেই এসেছি। মানে কি বলছো তুমি? প্লিজ আমাকে একটু ভালোবাসো না, আমার ভালোবাসা পেতে বড্ড ইচ্ছে করছে। পাগল হয়ে গেছো নাকি? চলে যাও। হ্যাঁ পাগল হয়ে গেছি, আজকের রাতে আমার সমস্ত পাগলামি সহ্য করতে হবে তোমায়। এই বলে প্রাচী তার টি শার্টের বোতাম খুলতে লাগলো। শার্টটাকে চেয়ারের উপর ছুঁড়ে ফেলে তারপর তার বুকে আলতো করে একটা চুমু দিল। মুহূর্তে সারা শরীর কেঁপে উঠলো, একটা ঝাঁকুনি অনুভব করলো পল্লব। প্রাচী এক পর্যায়ে তার বেল্টে হাত দিল, হাত দিয়ে খোলার চেষ্টা করছে। সে ওকে থামিয়ে দিল। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এসব করবো না এখন। করবে না মানে? তুমি কি পুরুষ নও? ভালো লাগছে না আমার। প্লিজ না করো না, দেখো তোমার ভালো লাগার ব্যবস্থা আমি করছি। নিরুপায় হয়ে প্রাচীর কাছে নিজেকে সঁপে দিল। পল্লবকে পুরোপুরি বিবস্ত্র করে দিল। তারপরও নিজের শরীরের সমস্ত পোশাক এক এক খুলতে লাগলো। ডিম লাইটের আলোতে এক দৃশ্যতে পল্লব নিরীক্ষণ করে চলছে ওকে। এরপর নিজে থেকে ওকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। কি হলো, শরীর ভালো হয়ে গেল এখন তোমার? শাট আপ, আমায় বাধ্য করলে তুমি। দেখো আজ তোমার কি অবস্থা করি আমি। কি করবে শুনি? মেরেই ফেলবো আজ তোমাকে। শুধু মুখেই বলবে নাকি কাজে করে দেখাবে? ওয়েট। এক লাফে প্রাচীর উপর নিজের আধিপত্য বিস্তার করে নিল পল্লব। তারপর ওকে নিজের বাহু দিয়ে শক্ত করে চেপে ধরলো। প্রাচীর কোঙ্গানির আওয়াজে সারা ঘর আন্দোলিত হয়ে উঠল। পল্লব এক হাত প্রসারিত করে ফ্যানের সুইচটা অন করে দিল যাতে শব্দটা বাইরে না যায়। পল্লব এবার ছাড়ো, প্লিজ প্লিজ। আর একটু সময় অপেক্ষা করো না। প্লিজ ছাড়ো, আমার কষ্ট হচ্ছে ভীষণ। পল্লব ওর কোনো কথাই কানে তুলছে না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। প্রাচী তার নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে একটা প্রকাণ্ড চিৎকার জুড়ে দিল। অমনি ঘুম ভেঙে গেল পল্লবের। ধরফর করে বিছানার উপর উঠে বসলো। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে, যেন হাফ ছেড়ে বাঁচলো। আবারও প্রাচীর সেই চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। তবে এবার আর স্বপ্ন নয়, বাস্তব আর স্বপ্ন যেন মিলেমিশে একাকার হয়ে যাক। বিছানা থেকে উঠে বাইরে ছুটে গেল। ভাইয়া আর ভাবিও উঠে এসেছে ইতিমধ্যে। প্রাচীর, গলার আওয়াজ না। হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পেলাম। তোমরা প্লিজ এখন এত কথা না বলে চলো গিয়ে ওকে খুঁজি, আমার কিন্তু ভয় করছে। ভাবি তুমি এত টেনশন করো না, দেখছি আমরা। শব্দটা অনুসরণ করে পল্লব, ভাবি আর ভাইয়া বাড়ির পেছনের গার্ডেনের দিকে গেল। সেখানে যেতে ভাবি প্রাচীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দিল। তারা সবাই ছুটে গেল ওর কাছে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে প্রাচী। ওর মাথাটা দিয়ে অসম্ভব রকম রক্তক্ষরণ হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ অ্যাটাক করেছে ওর উপর। ভাইয়া প্রাচীকে কোলে তুলে দ্রুত গতিতে ভেতরের দিকে চলে গেল। ভাবিও তার সাথে কান্না করতে করতে এগিয়ে গেল। পল্লব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরে আম্মা, শিমু আপু, ভাইয়াদের সবার শরগোলের শব্দ শোনা যাচ্ছে। প্রাচীর রক্তের দিকে টর্চের আলো ফেলে তাকিয়ে আছে সেই দিকে। বুঝতে পারছে না কে অ্যাটাক করলো ওকে, ওর উপর কার কিসের এত রাগ, আর ওকে মেরেই বা তার কি হবে। আলোতে একটু পাশে নিতেই
একটা অদ্ভুত জিনিস দেখে চমকে উঠল। শিমু আপুর একটা ভাঙা কাচের চুড়ি রক্তের পাশে পড়ে আছে। চুড়িগুলো চিন্তা এক মুহূর্তেও ভুল হলো না পল্লবের, কারণ এগুলো গত পরশুই আম্মা কিনে দিয়েছিল ওকে, স্পষ্ট মনে আছে। তাহলে কি শিমু আপু ছিল এখানে? ও কোনোভাবে প্রাচীকে, কিন্তু কেন? হাই খোদা, এটা হয় কি করে? শিমু আপুর চুড়ি এখানে এলো কি করে? ভাঙা চুড়িগুলো পল্লব মাটি থেকে কুড়িয়ে নিল। কিছু চুড়িতে প্রাচীর রক্ত মিশে আছে, তারপরও কুড়িয়ে নিল। বাড়ির ভেতরে ঢুকে দেখলো ইতিমধ্যে গাড়ি এসে গেছে। ভাই আর ভাবি গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। তাকে বলল যেন সকালবেলা হাসপাতালে যায়। এই মুহূর্তে বাড়ি খালি করে সবার বেরিয়ে যাওয়া ঠিক হবে না। প্রাচীর অবস্থা এতটাই সাংঘাতিক, ওকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলো। বাড়িতে এখন শুধু মা আর শিমু আপু। পল্লব আর দেরি না করে সোজা শিমু আপুর রুমে গেল। ও শোবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পল্লব ভেতরে ঢুকতেই চমকে উঠলো। আরে কি হলো? তুই এখন আমার ঘরে? আমি তো চমকে উঠেছিলাম। ইদানিং তুমি একটু বেশি চমকাচ্ছ না শিমু আপু? মানে কি বলতে চাইছিস তুই? পল্লব আর কোনো কথা না বলে চুরির ভাঙা টুকরোগুলো শিমু আপুর সামনে ধরলো। ও কিছুক্ষণ তাকিয়ে রইল সেগুলোর দিকে। কি এগুলো? এগুলো ভাঙা কাচের চুড়ি। তো আমি কি করব? আমাকে দেখাচ্ছিস কেন? কারণ এগুলো তোমার কাছের চুড়ি, যেগুলো আম্মা কিনে দিয়েছিল তোমায়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই চুড়িগুলো আমার কেন হতে যাবে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। শিমু আপু তাকে অবাক করে দিয়ে ড্রয়ার থেকে ওর নতুন কাচের চুড়িগুলো বের করে দেখালো। কি হলো? এবার মুখ বন্ধ কেন? কিছু বল। এগুলো তোমার নয়। তাহলে আর আমি কি ভেবেছিলাম? ছি, তুই আমাকে সন্দেহ করছিস? তুই ভাবছিস আমি প্রাচীকে? ভাবলি কি করে এইসব তুই? ও আমার বোনের থেকেও কম নাই কোনো অংশে। আচ্ছা সরি, আমি বোধহয় একটু বেশিই ভেবে ফেলেছি। প্লিজ আমার কথায় রাগ করো না তুমি। শিমু আপু ঘর থেকে বেরিয়ে এলো। সত্যি এগুলো তারই বাড়াবাড়ি। সেদিন তাজ ভাইয়াকে নিয়ে আজ আবার চুরি। সে শিমু আপুর উপর অতিমাত্রায় সন্দেহ প্রবণ হয়ে উঠছে। তার এই ব্যবহার শিমু আপুকে কষ্ট দিচ্ছে। এরপর থেকে আর কোনো বিষয়ে অনিশ্চিত কথা বলবে না। এই সময়ে তার ওর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। সেটা না করে অযথা সন্দেহ করে যাচ্ছে। পরের দিন সকালে হাসপাতালে প্রাচীকে দেখতে গেল পল্লব। ওর শারীরিক অবস্থা এখন অনেকটাই অনুকূলে আছে। ডাক্তার জানিয়েছে আর একটু ট্রিটমেন্ট নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। প্রাচীর ক্যাবিনে গেল, গিয়ে দেখলো মোটা বালিশে মাথা নিচে রেখে শুয়ে আছে। পল্লবকে দেখে একটু মুচকি হাসি দিল প্রাচী। ওর পাশে গিয়ে একটা টুলের উপর বসে পড়লো পল্লব। এখন কেমন লাগছে প্রাচী? অনেকটা ভালো। বাহ, তুমি জানো আম্মা গত রাতে চোখের পাতা এক করতে পারিনি তোমার চিন্তায়। আর তুমি? প্রাচীর এই প্রশ্ন একটু হলেও সংকোচে ফেলে দিল পল্লবকে। কি বলবে ওকে বুঝতে পারছে না। তার একটা হাত নিজের দিকে টেনে নিল প্রাচী। বলো, তোমার চিন্তা হয়নি আমার জন্য? কেন হবে না? নিশ্চয়ই হয়েছে। তুমি অতিথি আমাদের বাড়ির। শুধু অতিথি, আর কিছু নই। এখন চুপ থাকো। ডাক্তার এমনিতেই তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। পুরোপুরি সুস্থ হওনি তুমি। ঠিক আছে, বেশি কথা বলবো না। আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তুমি আমায় বিয়ে করবে তো? এখন এই প্রশ্ন কেন? ভাইয়া বলেছে আমি সুস্থ হলেই নাকি যত দ্রুত সম্ভব আমাদের কাবিনের ব্যবস্থা করবে। কখন বললে এই কথা? এই তো একটু আগে। আচ্ছা আমি উঠি, এখন তুমি রেস্ট নাও। পল্লব উঠে বেরিয়ে যাবে, ঠিক তখন প্রাচী পেছন থেকে আবার বলে উঠল, তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। বলো, আমায় বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? পল্লব ওর কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, এটাই বলা যেত এই বিয়েতে আপত্তি আছে তার। কিন্তু যখন সে আপত্তির কারণ জিজ্ঞেস করা হতো, কি উত্তর দিত পল্লব? এই ভয় আর সংকোচটায় কুড়িয়ে কুড়িয়ে মারে তার। উত্তেজনার বসে একটা রাতের করা ভুল তার জীবনের সব কিছু উলট পালট করে দিয়েছে। নয়তো প্রাচীকে বিয়ে করতে কোনো আপত্তি ছিল না ওর। তাই বরাবরই ভালো লাগতো পল্লবের। এখন সে ভালো লাগাটা কাজ করে, কিন্তু সে নিরুপায়। এই মুহূর্তে কিছুই করার নেই তার। এরপর হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। পথিমধ্যে আবারও সে ফেক আইডি থেকে একটা মেসেজ আসলো। আমার আর তোমার মাঝে যে বাধা হয়ে আসবে তাকেই সরিয়ে দেব আমি। তার মানে এগুলো তোমার কাজ? প্রাচীকে অ্যাটাক তুমি করেছো? এইবারের মতো ছেড়ে দিলাম, এর পরের বার আর সেই সুযোগ দেব না। কে তুমি? কেন করছো এসব? আমার মনে হয় এবার আমাদের সামনাসামনি কথা বলা উচিত। আমি কি সেটা এক্ষুনি জানা জরুরি না, তবে এটা জেনে রাখো আমি যেই হই না, আমি প্রাচীর খুব কাছের একজন মানুষ। লজ্জা করছেন এটা বলতে? নিজেকে প্রাচীর কাছের মানুষ বলে দাবি করছো, আবার তাকেই পেছন থেকে ছুরি মারছো। ছি! হঠাৎ পল্লবের গাড়িটা রাস্তার মাঝে ব্রেক বসলো। সামনে তাকিয়ে দেখলো বিশাল বড় জ্যাম পড়ে। এখন এই বিরক্তিকর জ্যামের মাঝে বসে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। গাড়ির জানালাটা খুলে বাইরের দিকে তাকালো পল্লব। ঠিক তখন তার কয়েক গজ দূরে একটা গাড়ির দিকে চোখ পড়তে চমকে উঠলো। যা দেখলো তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। শিমুলার তাজ ভাইয়া একটা গাড়ির ভেতরে বসে আছে। ওদের দুজনের মুখে হাসির ছাপ স্পষ্ট।
দেখে বোঝার উপায় নেই এদের ভেতরে ডিভোর্স হয়েছে কিছুদিন আগে। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল। শিমু আপু আর তাজ ভাইয়া পল্লবের চোখের আড়ালে চলে গেল। বুঝতে পারছেন এরা দুজন একসঙ্গে কি করছে। শিমু আপু তাজ ভাইয়ার সম্পর্ক এতটাই তিক্ততার পর্যবসিত হয়েছে, শিমু আপুর তাজ ভাইয়ার মুখ দেখবারই কথা নয়। যাই হোক, কথাগুলো ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছালো পল্লব। গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। শার্টটা খুলে ফ্যানের সুইচ অন করে বিছানার উপর বসে পড়লো। হঠাৎ পল্লবকে চমকে দিয়ে একটা হাত ওর দিকে ঠান্ডা লেবুর শরবত এগিয়ে দিল। অনেক জার্নি করে এসেছিস, এটা খেয়ে নে। এ কি সীমা আপু তুমি? শিমু আপুকে দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ওকে সে একটু আগে রাস্তায় দেখে আসলো, তার আগে বাড়িতে পৌঁছালো কি করে? কেন, আমাকে দেখে কি ভয় পেয়ে গেলি নাকি? তুমি বাসায় আসলে কখন? বাসায় আসলাম মানে? কি বলছিস তুই? আজ তাজ ভাইয়ের সাথে বেরোনি তুমি? পলক, তুই পাগল হয়েছিস? আমি তাজের সাথে বের হব? তোর কি সত্যি তাই মনে হয়? তাহলে আমি রাস্তায় কাদের দেখলাম? স্পষ্ট দেখলাম তুমি আর তাজ ভাই একটা গাড়ির ভেতরে বসে আছো। শিমু আপু পল্লবের দিকে হা করে তাকিয়ে রইল। ও যেন আকাশ থেকে পড়লো তার কথা শুনে। পল্লব নিজেও সংকোচের ভেতরে পড়ে গেল। তাহলে কি সে যা দেখেছে সবটাই মনের ভুল? না, এত বড় ভুল কি করে হয়? সে নিশ্চিত চোখের সামনে যা দেখছে পুরোটাই সত্য। দেখ, আমার মনে হয় প্রাচীকে নিয়ে তুই একটু বেশিই ভাবছিস, তাই এসব ভুলভাল জিনিস দেখছিস। আমার কথা বিশ্বাস না হলে তোর আম্মাকে জিজ্ঞেস করে দেখ। আজ কোথাও বের হইনি আমি। আমাকে জিজ্ঞেস করলো শিমু কোথাও বের হয়েছিল কিনা। তার উত্তরে কিছুই পরিষ্কার হলো না। আমার বক্তব্য তিনি উপরের রুমে ছিলেন। শিমু আপু একবার তার ঘরে এসেছিল, তারপর আর দেখা হয়নি। পল্লবের মনের সন্দেহই থেকে গেল। কোন রকম কুল কিনারা পেল না। এরপর শিমু আপু তার ঘর থেকে বেরিয়ে গেল। পল্লব ল্যাপটপটা খুলে বসে পড়লো। আজকে একটা বন্ধুর সাথে কথা হয়েছিল। ও তাকে কনফার্ম করেছে যে করে হোক ওই ফেক আইডির আসল মালিককে খুঁজে বের করে দেবে। অর্থাৎ যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা পেয়ে গেলেই আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছাতে পারবে পল্লব। তাই সে বন্ধুটাকে নক করতে যাবে, ঠিক তখন আবারও সে ফেক আইডি থেকে একটা ভিডিও আসলো। ভিডিওটা ওপেন করতে গা গুলিয়ে উঠল। হোয়াট দ্য হেল? এগুলো আমাকে পাঠানোর সাহস হয় কি করে তোমার? একদিন তুমি আমি এভাবেই সময় কাটাবো। লাভ ইউ পল্লব। এটা কিছুতেই সম্ভব নয়, মরে গেলেও নয়। কেন নয়? আমি তোমাকে না পেলে কি করব তুমি ভাবতেও পারছো না এই মুহূর্তে। আমাকে কিছু ভাবতেও হবে না, যা খুশি করে নাও তুমি। ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। তোমার সেই ভিডিও কিন্তু এখনো আছে আমার কাছে। এটা ভাইরাল করতে 1 মিনিট সময়ও লাগবে না আমার। কি চাও তুমি আমার কাছে? সত্যি করে বলো তো, কেন আমার লাইফটা হেল করে দিচ্ছ? কি চাও তুমি আমার কাছে? আমি তোমাকে চাই পল্লব, তোমার এই শরীরটা চাই। তুমি নিজেও জানো না কি জ্বালা জ্বলছে আমার মনের ভেতরে। তোমার দুষ্টু স্পর্শই একমাত্র আমার মনের এই যন্ত্রণা মেটাতে পারে। আমি জানি তুমি যেই হও না কেন, তুমি নিশ্চয়ই কোনো মেয়ে। একজন মেয়ে হয়ে এরকম নির্লজ্জের মতো কথা বলছো কি করে? আমার তোমার জন্য সব বিসর্জন করে দিয়েছি পল্লব। যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছে সেই দিনই তোমার ভালোবাসার লোভে পড়ে গেছি। না, এই ভালোবাসা শুধু মনের নয়, তোমার থেকেও তোমার পুরুষত্বকে বেশি ভালোবেসে ফেলেছি আমি। জানো তো, তোমার মতো পুরুষ দুটো হয় না। তুমি নিজেও জানো না তুমি কি। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। তার মানে তুমি আমার কথা মানবে না, তাই তো? প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমার আর কিছু করার নেই। নিজের চূড়ান্ত সর্বনাশের জন্য প্রস্তুত থেকো। ল্যাপটপটা অফ করে বিছানার এক কোণে ছুঁড়ে মারলো পল্লব। ইচ্ছে করছে ভেঙে ফেলতে এটা। না জানি সে কি করতে চলেছে। এই ভিডিওটা একবার ফাঁস হয়ে গেলে তখন কি হবে ভেবে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। একদিকে আসন্ন বিয়ে, অন্যদিকে সীমাপুর প্রেগনেন্সি, তার উপরে ভিডিওর উপদ্রব। জানে না সে সেদিন রাতে কে এই কাজ করেছিল। একবার যদি তাকে খুঁজে বের করতে পারে তার সাথে কি করবে পল্লব নিজেও ভাবতে পারছে না। এসব ভাবনার মধ্যে তার বন্ধুর ফোন কল আসলো। হ্যাঁ গুঞ্জন, বলো। কিছু করতে পেরেছিস ভাই? প্রসেসিং আছে, খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবো। একটু ভালো করে ট্রাই কর, আমাকে বাঁচা ভাই। চিন্তা করিস না, আশা করি 2-1 দিনের ভেতরে একটা ভালো খবর দিতে পারবো। জাস্ট একবার তার নাগাল পাই, দেখ তারপর কি করি। গুঞ্জন ফোনটা কেটে দিল। পল্লব হাসপাতালে ফোন দিয়ে জানতে পারলো প্রাচীকে খুব তাড়াতাড়ি রিলিজ দেওয়া হবে, আর ভাইয়া নাকি হাসপাতাল থেকে সোজা বাড়িতে আসছে। ভাবি আম্মাকে বলতে বলল। এরপর সন্ধ্যাবেলা পল্লব একটা চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশের কোণায় ভারী মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পরই বৃষ্টি নামবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার প্রতি বরাবরই নেশা কাজ করে। সে মনে মনে কামনা করছে যেন বৃষ্টি হয়, নিজের মনের সমস্ত দুশ্চিন্তা হতাশা বৃষ্টির জলের সাথে ভাসিয়ে দেওয়া যায়। হঠাৎ অনুভব করলো
কেউ তার কাঁধের পেছনে হাত রেখে। ভাইয়া তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ভাইয়ার এই অগ্নিরূপ কখনো দেখেনি সে, বেশ ভয় লাগছে তার। পল্লবকে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকে দরজাটা বন্ধ করে তারপর নিজের মোবাইলটা বের করে পল্লবের চোখের সামনে ধরলো। সর্বনাশ! যা ভয় পেয়েছিল তাই হলো। আর শেষ রক্ষা হলো না পল্লবের। সে ব্যক্তি ভাইয়ার কাছে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পল্লব কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে। যদিও এখানে সীমা আপুর মুখটা বড্ড অস্পষ্ট, শুধু তাকেই বোঝা যাচ্ছে। এর কারণটা কি আজও বুঝে উঠতে পারেনি। পল্লব ভাইয়াকে কিছু বলতে যাবে, ঠিক তখন তার গালে সপাটে একটা চড় বসিয়ে দিল। একটা প্রচন্ড ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল পল্লব। তারপর ভাইয়া তাকে উদ্দেশ্য করে বলে উঠলো, তোকে শেষ করে দরকার হলে জেলে যাব আমি, কিন্তু তোর মতো কুলাঙ্গারের কোনো প্রয়োজন নেই আমাদের। ওর চোখ থেকে যেন আগুন ঝরছে, ভয়ে সেদিকে তাকানোর সাহস পাচ্ছে না পল্লব। কি হলো পল্লব, এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথায় ঘোরের ভেতর থেকে বেরিয়ে এলো। সত্যি সত্যি এরকম কিছু ঘটলে তার রক্ষা থাকবে না আর। ভিডিওটার ভয় এতটাই তাড়া করে বেড়াচ্ছে যে সে সবসময় উল্টোপাল্টা কিছু না কিছু ভাবছে। হ্যাঁ বল ভাইয়া। একটা ভালো খবর আছে, কালকেই প্রাচী বাড়ি ফিরবে। ও আচ্ছা। তুই খুশি হসনি এটা শুনে? কেন হব না, কি যে বলো না তুমি। এবার ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনের বিয়েটা দিয়ে দেব। ভাই একটা কথা বলি তোমায়। বল। তোমরা এই বিয়ের ব্যাপারটা এখন ছেড়ে ফেলতে পারো না মাথা থেকে। আমি এই সময়ে প্রিপেয়ার্ড নই। কিসের প্রিপারেশন? তুই আর প্রাচী জাস্ট কাবিন করে রাখবি এখন, এরপর যখন খুশি সংসার করবি। তোকে দিয়ে তো কেউ এখন জোর করে সংসার করাচ্ছে না। কিন্তু কোনো কিন্তু নয়। দেখ, তোর ভাবি, আম্মা বা আব্বা, এমনকি আমরা সবাই চাই কাবিনটা যত তাড়াতাড়ি হোক। তুই হয়তো জানিস না, আম্মাই কিন্তু প্রথমে তোর ভাবি আর আমার কাছে প্রস্তাবটা রেখেছে। তুই এখন শেষ সময়ে সে সবটা ভেঙ না। ভাইয়া এই বলে বেরিয়ে গেল। পরিস্থিতি দিন দিন জটিলতার রূপ। প্রাচী এখন অসুস্থ। এই সময় ও সত্যটা জানতে পারলে কি ঘটবে, তখন সব দোষ তার আর সীমা আপুর ঘাড়ে এসে পড়বে। সীমা আপু এখন নির্বিঘ্নে এই বাড়িতে থাকতে পারছে, কিন্তু সবটা জানাজানি হয়ে গেলে ওর এই বাড়িতে স্থান হবে না, সে ভালো করেই জানে। এরকম কিছু ঘটার আগে সবটা সামাল দিবে সে, সেটা যে করে হোক, যে কোনো প্রকারে। এর মধ্যে তার ফোনে আবারও সে বন্ধুটার ফোন কল এলো। হ্যাঁ গুঞ্জন বল। নাম্বারটা পেয়ে গেছি পল্লব। সত্যি? হ্যাঁ, এই নম্বর দিয়ে ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। আমি বলছি তুই টুকে রাখ। গুঞ্জনের থেকে নম্বরটা নিল। ব্যাস, এবার আর কিছু সময়ের অপেক্ষা। এই নম্বরে তাকে আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছে দেবে। নম্বরে ডায়াল করার আগে নিজের সিমটা চেঞ্জ করে নিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। ফোনটা হাতে নিয়ে গুঞ্জনের দেওয়া নম্বরটায় ডায়াল করতে থাকলো, কিন্তু মুহূর্তেই হতাশ হতে হলো তাকে। নম্বরটা নট রিচেবল বল। এ তো বেশ মুশকিল হয়ে গেল। এবার এই নম্বরে আসল মালিককে খুঁজে বের করবে কি করে? উপায়ন্ত না পেয়ে গুঞ্জনের কাছে আবারও ফোন দিল। ভাই এটা তো ব্লান্ডার হয়ে গেল। কি হয়েছে? নম্বরটা নট রিচেবল বলছে। এখন কি করব আমি? ও এই ব্যাপার, তুই একটা কাজ করতে পারিস, কয়েকটা দিন ওয়েট কর। নম্বর আর কতদিন বন্ধ রাখবে, ঠিক খুলতে হবে। আমার হাতে অপেক্ষা করার মতো এত সময় নেই গুঞ্জন, তুই প্লিজ হেল্প কর আমায়। দেখ, আমি কতটা কাঠ খড় পুড়িয়ে এই নম্বর জোগাড় করতে হয়েছে আমার, সেটা একমাত্র আমি জানি। এখন যদি নম্বর নট রিচেবল বলে, কি করতে পারি আমি? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই হেল্প করলে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারবো, আর তুই হেল্প না করলেও এখন এটাই করতে হবে আমায়। কি প্ল্যান? গুঞ্জন অবাক হয়ে পল্লবকে প্রশ্ন করলো। আমরা এই নম্বর থেকে ইউজারের সমস্ত ডাটা তো বের করতেই পারি, আর সেখান থেকে সব বেরিয়ে আসবে। এত সহজ নয় রে বিষয়টা। এভাবে কারোর ব্যক্তিগত ডাটা কালেক্ট করা যায় না, খুব টাফ সেটা। হ্যাঁ আমি জানি, টাফ। অসম্ভব তো নয়। আমার সিম অফিসে একজন পরিচিত লোক আছে, ওর কাছে সাহায্য চাইতে পারি আমরা। হ্যাঁ, তুই বললেই সে করে দেবে। ছেলেরা তোর মনে নাকি? যাই হোক না কেন ভাই, এটা করতেই হবে আমায়। তুই নিজেও জানিস না আমার এটা জানা কতটা জরুরি। আমাকে যে করেই হোক আসল কালপিট অবধি পৌঁছাতেই হবে। আমিও জানতে চাই কে পেছন থেকে এত বড় সর্বনাশ করতে চাইছে আমার। কি চাইছে সে? তোর কথা কিছু বুঝতে পারছি না আমি। কি হয়েছে আমায় বল। পল্লব গুঞ্জনকে সবটা খুলে বলল। তার আর সীমা আপুর শারীরিক সম্পর্কের কথা, ওর প্রেগন্যান্সি, তাকে ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল, সবকিছু। গুঞ্জন সবটা শুনে তাকে হেল্প করার আশ্বাস দিল, আর এটাও কথা দিল সব রকম পরিস্থিতিতে তার পাশে থাকবে। সত্যি ওর মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা দুজন সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে উঠেই সিম অফিসে যাবে, তারপর সেখানে গিয়ে বাদ বাকি সব কাজ করবে। আজ ইচ্ছে করেই নিজে সেই ফেক আইডিতে নক দিল পল্লব। সে হয়তো একটু বেশি অবাক হবে পল্লবের আচরণে। এই মুহূর্তে এটাই করতে হবে, তাকে হাতে নাতে ধরার আগে নিজের অনুকূলে রাখতে হবে, যাতে নতুন করে তার ক্ষতি করার কোনো সুযোগ না পায়।
বিষয়টা অনেকটা টোপ দিয়ে মাছ ধরার মতো। আর এই বুদ্ধিটা পল্লবের নয়, গুঞ্জনেরই ছিল। প্রথমেই টাইপ করলো, কি করছো? ঠিক আছো তো? আমি ঠিকই আছি, কিন্তু কি ব্যাপার বলো তো? তুমি আজ নিজে থেকেই নক দিলে আমায়, মতলবটা কি? একটু পরে রিপ্লাই আসলো, মতলব কিছুই না, তোমার খোঁজ নিতে ইচ্ছে করলো আজ একটু। মজা করছো আমার সাথে? একদমই না। সত্যি? আজকেও ভিডিওটা দেখলে আমার? হ্যাঁ, তোমাকে না দেখে থাকা সম্ভব। আর এইভাবে দেখতে কার না ভালো লাগে? ইচ্ছে করে সব সময় দেখতে থাকি। তাই নাকি? যখন তোমার সামনে ধরা দেব তখন কি করবে তুমি? পালিয়ে যাওয়া চলবে না কিন্তু। কেন পালাবো? তোমাকে পুরোপুরি করে পাওয়ার জন্য সেই কবে থেকে ব্যাকুল আমি। কেন পালাবো? যেদিন প্রথম দেখা হবে অনেক কষ্ট দেব তোমায়, যা সারা জীবনে ভুলতে পারবে না। সেটাই আমার জন্য পরম প্রাপ্তি। আমার কষ্ট আর যন্ত্রণার বিনিময়ে যখন তোমার মুখে আনন্দের হাসি ফুটবে, সেটা চেয়ে চেয়ে দেখবো আমি। তোমার সমস্ত হিংস্রতা সেই দিন আমাকে উজাড় করে দিবে। ভেবে বলছো তো? আমি হিংস্রের থেকেও হিংস্রতর, যার পরিধি তোমার সমস্ত ধারণা ছাপিয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। আমি প্রস্তুত, শুধু একবার ধরা দাও আমার সামনে। তোমার দেহের ভাঁজে ভাঁজে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাথে নতুন করে পরিচিত হব আমি। আমরা চাইলে এখনো কিন্তু একে অপরের এই মনের ইচ্ছে পূরণ করতে পারি। কিভাবে? ভিডিও কলে এসো, আজ আমাকে নতুন করে আবার দেখাবো তোমায়। একে অপরের সাথে ভার্চুয়াল ভালোবাসা বিনিময় করব। এটা বলার পরে অপর পাশের আইডিটা চুপ হয়ে গেল। তার তরফ থেকে আর রিপ্লাই আসলো না। চেক করে দেখলো আবারও ব্লক করে রেখেছে তাকে। হয়তো তার চালাকিটা ধরতে পেরে। আসলে এভাবে ধরা যাবে না তাকে। পল্লবকে এখন পাকা রাস্তাতেই হাঁটতে হবে। পল্লব তার রেসপন্সের জন্য ওয়েট না করে ল্যাপটপটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা গুঞ্জনের পল্লব সিম অফিসে গেল। এদিকে ভাইয়া হাসপাতালে গিয়েছে প্রাচীকে বাসায় নিয়ে আসার জন্য। তারও যাবার কথা ছিল, কিন্তু কাজের বাহানা দিয়ে আটকে দিল। সিম অফিসে পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে গেল। সেখানে তার পরিচিত ব্যক্তি অর্থাৎ আকাশ ভাইয়ার সাথে কথা বলল। উনি তাদের বসতে বললেন। এভাবে অনেকটা সময় কেটে গেল। পল্লব জানে না আজ এখানে এসে কতটা সফল হবে। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো। একটু পরেই তাদের ভেতরে ডেকে আনা হলো। আকাশ ভাই পল্লবকে উদ্দেশ্য করে বললেন, এটা তো কোনো পুরুষ ব্যক্তির সিম, কিন্তু তুমি আমাকে যে প্রবলেমের কথা বললে তাতে তো এটা হবার কথা নয়। তারা বেশ অবাক হলো আকাশ ভাইয়ার কথায়। কি বললেন? কোন পুরুষের সিম এটা? কই দেখি তো। হোম, এই যে দেখো, ইউজারের নাম শফিকুদ্দিন তাজ। তাজ ভাইয়া? মাই গড। তার মানে তাজ ভাইয়ার নম্বর এটা। কিন্তু উনি পল্লবের সাথে এমনটা কেন করতে যাবেন? তাহলে শিমু আপুর কোনো যোগাযোগ নেই তো এর সাথে? এমনটা তো হতেই পারে তাজ ভাইয়ার সিমও ইউজ করে। এর আগেও এদের দুজনকে একসাথে দেখেছিল পল্লব। একে অপরকে ফোন কল করতে দেখেছে। তার মানে তার সেই দেখাগুলো নিছু কি মনের বলছিল না? তাহলে কি আসল কালপ্রিট শিমু আপু? হে খোদা, এটা কি করে হয়? পল্লব শিমু আপুকে ভালো করে চেনে। ও পল্লবের সাথে এত বড় প্রতারণা কেন করবে? তাছাড়া ওর সাথে তো সবকিছু হয়ে গেছে অনেক আগে। যদি এই আইডির মালিক শিমু আপুই হবে, তা কেন এভাবে উদ্গ্রীব হয়ে বারবার পেতে চাইবে? নাকি এটা কোনো আইবস, যাতে সে কারোর কোনো পরিকল্পনা ঘোড়া করেও ধরতে না পারে? সেই কারণে তাকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হয়। কিন্তু শিমু আপুর উদ্দেশ্যটা কি? ওর কি লাভ হচ্ছে এগুলো করে? না, সত্যি কিছু বুঝতে পারছে না পল্লব। তাদের সন্তান বড় হচ্ছে শিমুলের গর্ভে। সে কিছুতেই নিজের মনকে এটা বিশ্বাস করাতে পারছে না সবকিছুর পেছনে শিমু আপুই আছে। নিজের থেকেও বেশি বিশ্বাস করে সে শিমুলকে। কিন্তু এটা তো ঠিক, ফোন নম্বরটা তাজ ভাইয়ার, আর তাজ ভাইয়ের সাথে একমাত্র শিমু আপুরই যোগাযোগ থাকার কথা। জানে না কার মনে কি চলছে। তবে যত দ্রুত সম্ভব আসল কালপ্রিটকে ধরতেই হবে। তাকে অন্ধকার থেকে অনবরত ব্ল্যাকমেইল করে যাবে, এটা হতে পারে না। কি হলো? এখনো তো কি ভাবছিস? যা জানা ছিল জানা হলো তো। এখনো ক্লিয়ার হলো না কিছুই? কোথায় ক্লিয়ার হলো না? শেষ পর্যন্ত ছেলে বেরোলো। ওর ছেলে তোর পেছনে লেগেছে। কি বলছিস? পাগল হলি নাকি? এই সময় আর কি ভালো লাগছে না একদম। তোর আজকাল সব হয়, তুই জানিস না হয়তো। ধুর, তাজ ভাইয়া এসব কেন করতে যাবে আমার সাথে? আমি নিশ্চিত ওনার নম্বর ব্যবহার করে কেউ আমার সাথে এই নোংরামিটা করছে। আর আমাদের ইন্টিমেট ভিডিওটাও সে করছে। কিন্তু কি হতে পারে সেটা? এটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে পারছি না বলে চলবে। আমাদের আসল কালপ্রিট পর্যন্ত পৌঁছাতে হবে। এই ভাবনাই আমাকে দিনরাত ঘুমাতে দিচ্ছে না। আমি জানি না কি করে পৌঁছাবো তার কাছাকাছি, অর্থাৎ একেবারে হাতে নাতে ধরতে পারবো। আমার কাছে একটা প্ল্যান আছে পল্লব, জানি না তোর পছন্দ হবে কিনা। প্ল্যান? কোন প্ল্যানটা অ্যাপ্লাই করিনি বল। এখন নতুন করে কিসের প্ল্যানের কথা বলছিস তুই? চল যেতে যেতে বলি তোকে। তবে এইবারের কাজটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম বলতে তোকে এমন কিছু করতে হবে যা তুই হয়তো কারোর কথা ভাবতেও পারিসনি আগে। গুঞ্জন কি প্ল্যানের কথা বলছে পল্লব জানে না। সিম অফিসে
আকাশ ভাইয়ার থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো তারা। তারপর পরবর্তী পরিকল্পনা নিয়ে দুজন আলোচনায় বসলো। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। এসে দেখলো প্রাচীকে বাসায় আনা হয়েছে। ও এখন প্রায় পুরোপুরি সুস্থ। সিমরান ভাবি ওর পাশেই বসে আছে। পল্লব ভাবিকে খাবার দিতে বললে সে উঠে গেল। পল্লব প্রাচীর পাশে এসে বসলো। এখন ঠিকঠাক তো? হ্যাঁ। যাক ভালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিরতে এত দেরি হলো? একটা জরুরি কাজে গিয়েছিলাম। জরুরি কাজ? কি এমন জরুরি কাজ পড়লো তোমার? আমি ভেবেছিলাম অন্তত তুমি আজকে আমাকে আনতে হসপিটালে যাবে। কেন, ভাইয়া গিয়েছিল তো। ভাইয়া আর তোমার যাওয়া এক হলো? মানে তোমাকে কিছু বলার নেই সত্যি? পল্লব কিছু বলতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে ভাবির গলার আওয়াজ ভেসে আসলো। পল্লব উঠে গেল। প্রাচীর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটা বিষয় খেয়াল করলো, প্রাচী তাকে এখন তুমি বলে সম্বোধন করছে। আর সাথে বলার ক্ষেত্রে যে জড়তা কাজ করতো ওর মধ্যে সিকে ভাগও এখন নেই। এটা বড্ড অধিকার ফলিয়ে কথা বলছে পল্লবের সাথে, যা পল্লবের একদমই ভালো লাগছে। খাবার দাবার খেয়ে নিজের ঘরে চলে আসলো পল্লব। তারপর দরজাটা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসলো। ডাটা অন করে সে ফেক আইডিতে ঢুকলো। প্রথম টোপটা এখনই দিতে হবে তার, দেখা যাক কাজ হয় কিনা। নিজের আপত্তিকর মুহূর্তে কিছু ছবি পাঠিয়ে দিল। তারপর তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে থাকলো। প্রায় 1 ঘন্টা পরে রিপ্লাই এলো। এটা তুমি? হ্যাঁ আমি। কোনো সন্দেহ আছে? তোমার চেহারা দেখা যাচ্ছে না, বুঝবো কি করে? সত্যি এটা আমি? বিশ্বাস করি না। তো কিভাবে বিশ্বাস করাতে পারি? নিজের চেহারা সহ একটা পিক তুলে আপলোড করো, আর অবশ্যই এইভাবেই তুলবে। এই মুহূর্তে একে নিজের জালে ফাঁসাতে হলে যা চাই তাই করতে হবে। গুঞ্জন আগে বলেছিল তাকে এমন কাজ করতে হবে যা আগে ভাবতেও পারেনি। সত্যি এই জঘন্য কাজগুলো করতে হবে, এটা তার ভাবনার অতীতে। সে নিজেকে পুরোপুরি উজাড় করে কিছু ছবি তুলে পাঠিয়ে দিল। সে পল্লবকে দেখে পুরোপুরি অবাক, যেন ভাবতেই পারছে না পল্লব এটা করে দেখিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না, সত্যি এটা তুমি? হ্যাঁ আমি। কাল ওভাবে আমাকে কিছু না বলে চলে গেলে কেন? আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস। এখন বুঝলে তো? হ্যাঁ। আমরা কিন্তু চাইলেই এক হতে পারি। আমার মনে হয় দুজনের আর আড়ালে থাকার প্রয়োজন নেই। কিন্তু তুমি কি আমাকে একসেপ্ট করতে পারবে? ভুল বুঝবে না তো? ভুল বুঝবো না। দেখো আমি জানি আমার যা প্রয়োজন একমাত্র হয়তো তুমি দিতে পারবে। কি করে বুঝলে? তোমার আমার প্রতি এতটা আগ্রহ আমাকে বুঝতে সাহায্য করেছে। আমি কথা দিচ্ছি তুমি যেই হও না কেন আমি আমার সমস্ত রকমের ভালোবাসা শুধু তোমাকেই দেব। কিন্তু আমার যা ভয় হয়, তুমি আমায় একবার দেখলে পিছিয়ে যাবে না তো? ঠিক আছে, তারও উপায় আছে। কি উপায়? আজ রাতেই একে অপরের কাছাকাছি যেতে চাই আমরা। তবে আমি কথা দিচ্ছি তোমার যদি আমার সামনে আসতে এতটাই সংকোচ, আমি দেখব না তোমায়। নিজের চোখ বেঁধে রাখবো প্রয়োজন পড়লে। তারপর অন্ধকার ঘরে দুজন দুজনকে সারা রাত ভালোবাসবো। তোমার এতদিনের সমস্ত ইচ্ছে পূরণ করব আমি, সাথে নিজেরও। তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছো না? না, আমার আজকেই প্রয়োজন তোমায়, ভীষণ প্রয়োজন। আমি জানি না আজ কি হয়েছে আমার ভেতরে, তোমাকে বড্ড পেতে চাইছে। জানি না এরপরে কি হবে। তোমার প্রতি এমন অদ্ভুত আকর্ষণ হয়তো আর কখনো কাজ করবে না। না, এভাবে বলো না প্লিজ। আজ রাতেই আমরা মিলিত হব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি নয়, তুমি আসবে আমার কাছে। আমি অন্ধকার ঘর রেডি করে রাখবো। তুমি এসে আমার সমস্ত ইচ্ছে পূরণ করে চলে যাবে। না, তুমি আমায় মুখ দেখবে না, আমি দেখব। শুধু আমাদের দুজনের শরীর একে অপরকে অনুভব করবে। ঠিক আছে, তুমি বলো কোথায় আসতে হবে। আমি তোমার সব শর্তে প্রস্তুত। শুধু এইটুকু দেখো আমার আপ্যায়নে যেন কমতি না পড়ে। না, পড়বে না। তুমি এসো। সে পল্লবকে একটু পরে একটা অ্যাড্রেস পাঠিয়ে তাদের বাসা থেকে একটু দূরে একটা আবাসিক হোটেলে আজ রাতে তার সাথে সাক্ষাৎ হবে পল্লবের। এক প্রকার উত্তেজনা কাজ করতে লাগলো নিজের ভেতর। না, এটা শারীরিক কোনো উত্তেজনা নয়, মনের উত্তেজনা। পরিশেষে আজ নিজের অপরাধীকে হাতে নাতে ধরতে পারবে পল্লব। রাত 10টার দিকে তার হোটেলে দেখা করার কথা। সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। হোটেলে 205 নম্বর রুমে এসে পল্লবের জন্য অপেক্ষা করছে। পল্লব দরজার সামনে যেতে একটা হাত তাকে ভেতরে টেনে নিয়ে গেল। চারদিকে গুটগুটে অন্ধকার, নিচের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সে তাকে নিয়ে বিছানার উপর বসালো। তারপর একটা কাপড় দিয়ে চোখ জোড়া শক্ত করে বাঁধলো তার। পল্লব শুধু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে, আর কিছুই নয়। তার কোমল দেহ তাকে জড়িয়ে ধরলো। তারপর ধীরে ধীরে তাকে নিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। পল্লব অনুভব করতে পারছে সে তার শার্টের বোতামে হাত দিচ্ছে। একে একে শার্টের সমস্ত বোতাম খুলে ফেললো। তারপর পল্লবের কপালে একটা আলতো চুমু দিল। তার হাত তার শরীরের সংবেদনশীল অঙ্গ প্রত্যঙ্গে বিচরণ করছে। মুহূর্তে সারা শরীর মোচড় দিয়ে উঠল তার। না, আর দেরি নয়, এবারেই মোক্ষম সুযোগ। এই সুযোগে তাকে কাজে লাগাতে হবে। কিন্তু সে এতটাই ধূর্ত পল্লব ভাবতেও পারেনি। সে তার হাত দুটি বাঁধার চেষ্টা করছে। পল্লব অমনি তাকে বলে উঠল,
এই কি, আমার হাত বাঁধছো কেন? এভাবে আমার পুরো শরীর বেঁধে রাখলে যে কিছুই করতে পারবো না। সে দূর থেকে ফিসফিস করে বলল পল্লবকে, তোমাকে তো কিছুই করতে হবে না, যা করার আমিই করছি। আজ আমি ভালোবাসবো তোমায়, তুমি শুধু আমার ভালোবাসা নিতে থাকো। না, এমন কথা তো হয়নি আমাদের ভেতর। হয়নি তো কি হয়েছে, দেখো না এখন আমি কি করি। সে পল্লবের হাত দুটো বেঁধে ফেলেছে প্রায়। ঠিক তখন পল্লব সুযোগ বুঝে এক ঝটকায় সরে গেল, তারপর চোখের বাঁধন খুলে ফেললো। পল্লব আগে থেকে জানতো বিছানার পাশে ডিম লাইটের সুইচ আছে। সুইচ বোর্ডের উপর এলো পাথারি হাত চালাতে লাগলো। হঠাৎ একটা লাইট জ্বলে উঠলো, অমনি সে পল্লবের উপরে উঠে পড়ে। মুহূর্তেই চমকে উঠলো পল্লব, মনের অজান্তেই নিজের মুখ থেকে বেরিয়ে আসলো, এ কি ভাবি তুমি? সিমরান ভাবি বেশ অপ্রস্তুত হয়ে পড়লো। সে নিজেও বুঝতে পারেনি পল্লব এরকম একটা কাণ্ড ঘটাবে। এটা কি করলে তুমি? তুমি শর্ত ভঙ্গ করলে শেষ পর্যন্ত? হ্যাঁ করেছি, শর্তভঙ্গ। তার আগে বলো তুমি এখানে কি করছো? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি জোর করে নিয়ে এসেছি তোমায় এখানে। তার মানে ওই ফেক আইডিটা তোমার ছিল? তুমি এতদিন ধরে ব্ল্যাকমেল করে আসছো আমায়? ছি ভাবি ছি, এটা না করলেও পারতে আমার সাথে। বিশ্বাস করো, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। আমার ওই ভিডিওটা তুমি করেছো লুকিয়ে, তাই না? এত বড় একটা ষড়যন্ত্র করলে আমার বিরুদ্ধে আবার গলা উঁচু করে কথা বলছো? না, তুমি ভুল ভাবছো, আমি কোনো ভিডিও করিনি। তাহলে ওটা এলো কি করে তোমার কাছে? আমি জানি না, কেউ একটা ভিডিওটা আমার কাছে পাঠায়। আমি ভাবলাম তোমাকে এমনিতেও কনফিডেন্স করতে না পারলেও এই ভিডিওর ভয় দেখিয়ে যদি তোমাকে নিজের করে পেতে পারি। সিমরান ভাবির কথা শুনে পল্লবের জন্য আবারও চমকে উঠল। যেহেতু সে তার কাছে হাতে নাতে ধরা পড়ে গেছে, তাহলে এখন তার মিথ্যে বলে কি লাভ? সত্যি কি ভিডিওটা ভাবি করেনি, অন্য কেউ করেছে? তাহলে কি শিমু আপু করেছে? কিন্তু শিমু আপুর এটা করে লাভটা কোথায়? আর ও আবার কিনা সেটা ভাবির কাছে পাঠিয়ে দিল। শিমু আপু মা হতে পারছিল না অনেক বছর ধরে। ও এক প্রকার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার কাছে সাহায্য চেয়েছে। পল্লব নিজের কথা না ভেবে ওকে সাহায্য করলো। পল্লবের দ্বারা শিমু আপু অন্তঃসত্ত্বা হতে পেরেছে, যা এতগুলো বছর এত চেষ্টা করেও সম্ভব হয়নি। তাহলে ওই সব নোংরামি কেন করতে যাবে? কেন ইচ্ছে করে পল্লবকে বিপদে ফেলবে? এটাই মাথায় ঢুকছে না তার। বিশ্বাস করো পল্লব, তোমার কোনো প্রকার ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আমি শুধু তোমাকেই চেয়েছিলাম, আর কিছুই নয়। সিমরান ভাবির কথায় পল্লবের ভাবনায় ছেদ পড়লো। এটা বলতে তোমার বাচ্ছে না? আমার বড় ভাইয়ের স্ত্রী হও তুমি। আমি তোমার থেকে বয়সে আর সম্মানে দুটো জায়গা থেকেই নিচে। তোমার আমার সাথে এই বেহায়াপনা মানায় না। সিমরান ভাবি সংকোচ ভেঙে আবারও তার কাছে চলে আসলো, তারপর বলতে লাগলো, এটা পানা নয়, এটা আমার ভালোবাসা। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তোমার প্রতি আমার একটু দুর্বলতা সৃষ্টি হয়। আমি তোমাকে কখনোই বলবো না আমাকে বিয়ে করো। আমি সারা জীবন তোমার ভাবি হয়েই থাকবো। শুধু আমায় তোমার এই শরীরের অধিকারটুকু দাও। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি এখন অন্য কারোর স্ত্রী। আমি তোমার কাছে একজন পরপুরুষ ছাড়া কিছুই নই। দর্পণ ভাইয়াকে ছেড়ে তুমি কারোর কথা ভাবতে পারো না, এটা গুনাহ। তোমার দর্পণ ভাইয়া কোনোদিনই আমার অন্তরের চাওয়া পূরণ করতে পারবে না। ওর ভেতরে সেই ক্ষমতাটাই নেই, যা বয়সে ছোট হয়েও তোমার ভেতরে আছে। জানো তো, সেই বিয়ের আগে থেকে তোমার মতো একজন শক্ত সামর্থ্য পুরুষ মনে মনে আশা করে রেখেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, তোমার ভাইয়ার মতো একটা নপুংসক জুটেছে আমার কপালে। আমার ভাইয়ের বিষয়ে একটাও বাজে কথা বলবে না। আমি জানি ভাইয়া কতটা ভালোবাসে তোমায়, তোমার খেয়াল রাখে। আর তুমি কিনা তার গীবত গাইছো আমার সামনে বসে। ঠিক আছে, আমি আর কখনো বলবো না এগুলো, সব ভুলে যাব। আজ রাতটা দুজন একসাথে কাটাই, তারপর কাল থেকে সব ভুলে যাব আমাদের দুজনের ভিতর কি হয়েছিল। না, এটা হয় না। আমাকে ক্ষমা করো। তুমি আমাকে যে দৃষ্টিতে দেখো না কেন, আমার কাছে তুমি শুধুই আমার বড় ভাইয়ের বউ। আমি তোমার সাথে নোংরা কাজ করার কথা ভাবতেও পারি না। ভাবি পল্লবকে একটা ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল, তারপর তার উপরে উঠে পড়লো। তাতে দুজনের ঠোঁটের ব্যবধানে মাত্র কয়েক সেন্টিমিটার। ভাবি ফিসফিস করে বলতে লাগলো, প্লিজ আশা নিরাশ করো না। এতটা কাছে এসেও এভাবে চলে গেলে আমি তরপাতে মরে যাব। তুমি ভাবতে পারছো না আমার মনের ভিতর কি চলছে এখন। পায়ে পড়ি তোমার, এইভাবে আমাকে ছেড়ে চলে যেও না পল্লব। কয়েক মুহূর্তের জন্য ভুলে যাও আমি তোমার ভাবি। প্লিজ ছাড়ো আমায়, বড্ড অস্বস্তি লাগছে আমার। একটিবারের জন্য প্লিজ, আর কোনোদিন তোমার সামনে এই দাবি নিয়ে আসবো না। কিছু সময় সহ্য করো আমায়। না, অনুভব করতে পারছে না। ধীরে ধীরে সংযম হারাচ্ছে পল্লব। আর একটু দেরি হলে আজ বিরাট বড় ভুল হয়ে যেতে পারে তার দ্বারা। একবার তার ইন্দ্রিয় জাগ্রত হলে আর আটকাতে পারবে না নিজেকে। এক ঝটকায় ভাবিকে সরিয়ে দিল। আমায় ক্ষমা করো ভাবি,
তোমার যন্ত্রণাটা বুঝতে পেরেছি আমি, কিন্তু আমি কিছু করতে পারবো না। তবে কথা দিচ্ছি তোমার প্রবলেম আমি দূর করব। আমার ভাইয়াকে নিয়েই হ্যাপি থাকবে তুমি। এটা বলে শার্টটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারপর সেটা গায়ে জড়াতে জড়াতে নিজের সিঁড়ির দিকে নামতে থাকে। সিঁড়ি থেকে নামার সময় একবার পেছন ফিরে তাকালো, রুমের দরজাটা এখনো খোলাই আছে। পরের দিন সকালবেলা রাতেই সিমরান ভাবি বাসায় চলে এসেছে। ভাগ্যিস ভাইয়া বাসায় ছিল না, নয়তো কি যে হয়ে যেত কে জানে। তার জন্য যদি ভাইয়ার সংসার ভাঙে সেটা কিছুতেই মানতে পারবে না পল্লব। দর্পণ ভাইয়ার স্থান তার কাছে নিজের বাবার থেকে কোনো অংশে কম নয়। আব্বা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো। ছোটবেলায় ওই কোলে পেটে করে মানুষ করেছে থাকে, তার সমস্ত চাওয়া মুখ ফুটে বলার আগে পূরণ করেছে, এমনকি এখনো করে চলেছে। কোনো কিছুর বিনিময়ে পল্লব ভাইয়াকে কষ্ট দিতে পারবে না। জানালার পাশে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। দেখতে পেল শিমু আপু আর প্রাচী বাইরে কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বিষয় মাথায় আসলো তার। ঘর থেকে বেরিয়ে শিমু আপুর রুমের দিকে গেল। ওর প্রেগন্যান্সির রিপোর্টটা তার এখনো দেখা হয়নি। সে জানে না কেন ওটা দেখার ইচ্ছে হলো হঠাৎ। অন্তর থেকে একটা অদ্ভুত সাড়া পেল। শিমু আপুর ঘরে ঢুকে চারদিকটা খুঁজতে লাগলো। দরজাটাও বন্ধ করেনি। দরজা বন্ধ করে খুঁজতে বিবেকে বাজছিল। যদিও এইভাবে পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রিপোর্টটা ওয়ার্ড্রপের ভেতরে পেয়ে গেল। তারপর বের করে এনে খুলতে লাগলো দেখার জন্য। কাগজগুলোর দিকে তাকিয়ে ভরকে গেল পল্লব। অদ্ভুত তো, এসব কি দেখছে সে? হাসপাতালের ফাইলের ভেতরে তো প্রেগন্যান্সির কোনো রিপোর্টই নেই, কতগুলো অন্য কাগজ। প্রেগন্যান্সির রিপোর্ট কোথায় গেল তাহলে? শিমু আপু সত্যি প্রেগনেন্ট তো? আচ্ছা, ও সেদিন রাতে তার কাছে কি সত্যি কোনো বেবির জন্য এসেছিল, নাকি এটাও কোনো বাহানা ছিল? এই বিষয়টাই সকাল থেকে মাথায় ঘুরছিল তার। এখন দেখছে সেটাই সত্য প্রমাণিত হচ্ছে। হঠাৎ শিমু আপু ঘরের ভেতর ঢুকে পড়ল। পল্লব চমকে উঠলো। এ কি, তুমি বাইরে যাওনি? না, কিন্তু তুই আমার ঘরে কি করছিস? আর হাতে কি ওটা তোর? শিমু আপু পল্লবের দিকে এগিয়ে এলো। পল্লবকে মেডিকেল রিপোর্টটা দেখিয়ে বলল, এটা না তোমার প্রেগন্যান্সি রিপোর্টের ফাইল? হ্যাঁ। কিন্তু আমি তো ভেতরে কোনো রিপোর্ট পেলাম না, কতগুলো ভুলভাল কাগজ। শিমু আপু পল্লবের কথা শুনে চারদিকে তাকিয়ে দরজাটা, তারপর নিজের বিছানার চাদরের নিচ থেকে কতগুলো কাগজ বের। এই যে রিপোর্ট, আমি ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কেন? এই বাড়ির সবাই তো জানে তুমি প্রেগনেন্ট, তাহলে লুকোনোর কি আছে বুঝলাম না। আমি আমার ব্যক্তিগত কিছু প্রয়োজনে লুকিয়ে রেখেছি, তুই বুঝবি না এসব ব্যাপার। বাড়ির লোকজন ছাড়াও বাহির থেকে আরো কত লোক আসে এই বাড়িতে, জানিস তো। আচ্ছা, তা তুমি প্রাচীর সাথে কোথায় বেরিয়েছিলে, আবার যেতে না যেতেই ফিরে আসলে? ওই বলছিল একটু মার্কেটে যাবে আমাকে নিয়ে। রাস্তায় যেতে না যেতেই মাইগ্রেন প্রবলেম শুরু হলো ওর, আর যেতে পারলাম না। পল্লব শিমু আপুর কথা শুনে ঘর থেকে বেরিয়ে ঠিক তখন ও পেছন থেকে ডাক দিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোকে পল্লব। হ্যাঁ বলো। এই বিয়েতে তোর মত আছে তাই না? কোন বিয়েতে? কোন বিয়েতে আবার? তোর আর প্রাচীর বিয়েতে। তোমায় কে বললো এই কথা? না, এমনি আমার মনে হলো। তুমি আমাকে এখনো ঠিকঠাক চিনতেই পারোনি শিমু আপু। তুমি তো জানো তোমার গর্ভের এই বাচ্চাটা আমার ওর প্রতি কিছু দায়িত্ব আছে। শুধু ওর প্রতি কেন, আমার বাচ্চার মা তুমি, তোমার প্রতিও আমার কিছু কর্তব্য বোধ আছে। আমি কিনা এসব ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিব, এটা ভাবলে কি করে তুমি? শিমু আপুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখ পেয়ে জল পড়ল। পল্লব ওকে নিয়ে বিছানায় বসালো। তারপর ওর চোখের জল মুছে দিতে দিতে বলল, প্লিজ কান্না করো না। আমি জানি তোমার উপর দিয়ে কি বয়ে চলছে। আমার এক্ষুনি গিয়ে উচিত সবটা আমার পরিবারকে জানানো। যদি ওরা তোমাকে মেনে নাও নেয়, দরকার পড়লে এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব আমরা। তারপরেও আমি নিজের কর্তব্য থেকে দূরে সরে আসবো না কখনোই। একটা কথা বলে রাখছি, তোমার আর তোমার এই বাচ্চার দায়িত্ব আজীবনের জন্য আমার। আর আমি এটাও চাই না আমার সন্তান অন্য কোনো কাপুরুষের পরিচয়ে বড় হোক। যদি তার জন্য তোমাকে বিয়ে করতে হয় আমি তাই করব, কিন্তু আমার মনের একটা খটকা দূর না হওয়া পর্যন্ত আমি যে সামনে পা বাড়াতে পারছি না। খটকা? কিসের খটকা? শিমু আপু অবাক করলো। পরে বলবো তোমায়, যখন সেই খটকার সমাধান করতে পারবো। তুমি প্লিজ সেই কয়েকটা দিন সবকিছু সহ্য করে থাকো। আমি শীঘ্রই আমার পরিবারকে তোমার আমার ব্যাপারে সবটা জানাবো, তোমায় কথা দিচ্ছি। শিমু আপুকে কি করে বলবে? ও তার সঙ্গের তালিকার বাইরে নয়। পল্লব এখন ওকে পুরোপুরি বিশ্বাস পাচ্ছে না। যতদিন না পর্যন্ত নিজের বিশ্বাস ফিরে আসে, সে কিছুতেই ওকে তার জীবনে স্থান। শিমু আপুকে রেখে ও ঘর থেকে বাইরে এসে দেখলো ভাইয়া বসে বসে ফোন। পল্লব ওর পাশে গিয়ে বসলো। ভাইয়া তার দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বল। আজ আর সংকোচ করলে চলবে না। ভাইয়াকে যে করে হোক তাদের সমস্যার ব্যাপারে বোঝাতে। পল্লব ভালো করে জানে ভাবি যেগুলো বলেছে তা মিথ্যে নয়।
কোন স্ত্রী এমনি এমনি এরকম সেটের বিষয়ে স্বামীর উপর দোষ চাপি? তুমি আর ভাবি হ্যাপি তো ভাইয়া? এবার কেমন প্রশ্ন? যা জিজ্ঞেস করেছি বলো। তোর দেখ কি মনে হয় আমরা কোনদিন বেতন কাটাকাটি? সব জিনিস দেখা যায় না ভাইয়া, যেটা দেখা যায় না আমি সেই দিক থেকে জিজ্ঞেস করেছি তোমরা হ্যাপি কিনা। লক্ষ্য করছি ভাইয়া আমার কথা শুনে বেশ ইতস্তত বোধ করতে লাগলো। ও হয়তো এখনো বুঝে উঠতে পারছে না যে আমি কি বলেছি। বুঝলাম না, তুই এগুলো কিস করছিস আমায়? কেন করছিস? বাবার মতো তোমাকেও বরাবর দেখে আসছি, বাইরের কাজ ব্যবসা এগুলোই তোমার একমাত্র প্রায়োরিটি। তুমি তো আমার থেকে বড়, তুমি আমার থেকে ভালো বোঝো একজন স্ত্রীকে শুধু খাওয়া পড়া দিয়ে সুখী করা যায় না ভাইয়া, আরও অনেক বিষয় থাকে। ভাইয়া হা করে তাকিয়ে আছে পল্লবের দিকে, কিছুই বলছে না। আর যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে আমি বলবো তুমি ডাক্তার দেখাও, নিজের সংসারের দিকে মনোযোগ দাও। ভাবি হয়তো খুব একটা ভালো নেই। এই বলে পল্লব ভাইয়ার সামনে থেকে উঠে গেল। কথা সত্যি, ভাইয়া তার কথা ঠিকই, হয়তো লজ্জা সেটা বুঝতে। পল্লব চাইলে ভাইয়াকে গত রাতে সব ঘটনা বলে দিতে পারতো, তাতে কারোর কোনো দিক দিয়ে ভালো হতো, ওদের সম্পর্কটা ভাইয়া তার কথার গুরুত্বটা বুঝে যদি ভাবিকে একটু ভালো ফিডব্যাক দিতে পারে তবে হয়তো ভাবি পাল্টেও যেত। কারণ পল্লব ভালো করেই জানে ভাবি কিসের অপন হচ্ছে। ভাইয়া সেটা আগে পূরণ করতে পারলে হয়তো জল এত দূর গড়াতোই না। সত্যি বলতে ভাবির থেকে ভাইয়ার উপর বেশি রাগ হচ্ছে। ওর উদাসীনতার জন্যই ভাবি আজ আজকে সন্ধ্যায় পল্লব প্রাচীর জন্য ফার্মেসি থেকে কিছু ওষুধ, ওর মাইগ্রেন প্রবলেম ওষুধগুলোকে দেবার জন্য ওর রুমের ভেতরে, কিন্তু ভেতরে কোথাও প্রাচীর। ওর ল্যাপটপটা আর ফোন টেবিলের উপর পড়ে আছে। ওষুধগুলো রাখার জন্য টেবিলের ড্রয়ারটা খুললো, ভেতরে চোখ করতেই চমকে উঠল। ড্রয়ারের ভেতরে কতগুলো ছবি রাখা, এগুলো তো সব তার আর সিংহর সেই মুহূর্তের ছবি। তার মানে সেই দিন ভিডিও করার সময় ছবিগুলো তোলা হয়েছে। কারণ এই ছবিগুলো দেখে ভাবে বোঝা যাচ্ছে এগুলো কোনোভাবে ভিডিও ক্যাপচার করে বানানো। প্রত্যেকটা ছবিতে তার মুখমণ্ডলের উপর লাল স্টিক দিয়ে ক্রস চিহ্ন হয়েছে। কিন্তু এই ছবিগুলো প্রাচীর ড্রয়ারে কি করছে? তবে কি সেদিনের রাতের ভিডিওটা এটা কি করে হয়? ছবিগুলো বের করে একে একে পল্লব দেখতে, যতই দেখছে তার গা গুলি। প্রাচী কিনা এগুলো নিজের কাছে লুকিয়ে রেখেছে, অথচ পল্লবের কিছুই জানে না। তাহলে কি সেদিন রাতের ভিডিও রেকর্ডারটা ওরই ছিল? কিন্তু সেটা কি করে সম্ভব? ওই রাতে বাড়িতে পল্লব, বাবা মা আর শিমু আপুই ছিল। তবে এটাও হতে পারে হয়তো কেউ বাইরে সত্যি যখন তারা ব্যস্ত ছিল সেই সুযোগে সে তাদের ভুল। হঠাৎ তার চোখটা প্রাচীর ল্যাপটপ, চারদিকটা তাকিয়ে দেখলো কেউ নেই পাশে। তড়িঘড়ি করে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো। এবারে এই ল্যাপটপের ভেতরে সেদিনের ভিডিওর কোনো ক্লু পেয়ে যাবে, কিন্তু পাসওয়ার্ড না জানার কারণে তাকে নিরাশ হলো। ইতিমধ্যে পল্লবকে ভরকে দিয়ে ঘরের প্রাচীর। পল্লব পুরো হতভম্ব হয়ে গেল, এভাবে হঠাৎ করে কোথা থেকে চলে আসলো বুঝতে পারছি। কি ব্যাপার, তুমি আমার ল্যাপটপ ঘেটে কি করছো? ঘাটলাম কোথায়? তুমি যে পাসওয়ার্ড দিয়ে রেখেছো। ও, তার মানে তুমি সত্যিই দেখতে চেয়েছিলে? এইভাবে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক না, জানো না? হ্যাঁ জানি, কেন জানবো না? তোমার থেকে এটা আশা করিনি আমি পল্লব। তুমি কি না আমার ঘরে ঢুকে? ভাগ্যিস ঢুকেছিলাম, তাই তো আজ অনেক কিছু দেখতে পারলাম। কি দেখেছো তুমি আজব? পল্লব ড্রয়ার থেকে ছবিগুলো আবারও বের করে ওকে দেখিয়ে বলল, এইগুলো তোমার ড্রয়ারে কি করছে? কি এগুলো? দেখে তো ছবি মনে হচ্ছে, আমাকে দেখাও। নাটক করছো? তোমার ড্রয়ারে কি আছে তুমি জানো না? সত্যি বুঝতে পারছি না এগুলো কিসের ছবি, আর কি হয়েছে বলো তো? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? পল্লব ভালো করে বুঝতে পারছে প্রাচী সবকিছু বুঝে ও না বোঝার ভান। ওকে ছবিগুলো দেখাতে ঠিক তখন উপরের ঘর থেকে আম্মারটা। পল্লব ছবিগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে আম্মার ঘরে যাবার সময় সেগুলো ছিঁড়ে ডাস্টবিনের ভেতর ফেলে। যাক, নোংরা জিনিসের স্থান এর থেকে ভালো আর কি হতে পারে? কাল সকালে ময়লার লোক এসে নিয়ে যাবে। তবে প্রাচীকেও পল্লব দেখেন, ওকে তার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমার সাথে কথা বলে ওনার ঘর থেকে একটু বেরিয়ে এরপর সবাই রাতে খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে যায়। প্রাচীকে তার ঘরে যাওয়ার জন্য তার রুম ক্রস। পল্লব অপেক্ষা করতে থাকলো কখন প্রাচী তার রুমের সামনে দিয়ে যাবে। একটু পরে পল্লব কারো পায়ের আওয়াজ শুনল। প্রাচী দরজার কাছাকাছি আসলো, ওকে এক টানে রুমের ভেতর নিয়ে গেল। তারপর ওকে দেওয়ালের সাথে চেপে পল্লবের হাত ওর মুখ। শান্ত হতেই পল্লব হাতে সরিয়ে নিল। কি হলো? আমার সাথে কিন্তু অসভ্যতা করছো তুমি পল্লব। অসভ্যতার তো কিছুই দেখোনি এখনো। আগে আমার কথার সাফ সাফ উত্তর দাও, নয়তো আজ তোমার সাথে কি করি দেখো। পল্লব ফিসফিস করে প্রাচীকে বলল, ওর আর তার মুখের আবরণ মাত্র পড়ছে। কি করবে তুমি আমার? কিছুই করব না। আগে বলো, আমার ওই ছবিগুলো তোমার কাছে গেল কি করে? আমি এটাও দেখেছি তুমি ছবিগুলোর উপরে ক্রাস সাইন দিয়ে রেখেছো। বলো এসবের মানে কি? মানে কিসের ছবি? আমি কি করেছি? আমি কিছু জানি না, বিশ্বাস করো। আমায় রাগিয়ে দিও না প্রাচী, যা বলছি ভালোই ভালোই উত্তর দাও। বললাম তো কিছু বুঝতে পারছি না আমি। তোমার কোনো ছবি নেই আমার কাছে। আমায় মিথ্যে বললে আজ তোমার এমন অবস্থা করব কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তোমার মতলবটা কি বলো আমায়?
আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করো না, একদম চিৎকার করব প্লিজ। বলো, এই নোংরা ছবিগুলো তোমার কাছে গেল কি করে? তুমি তুলেছো ওগুলো? কিসের নোংরা ছবি? কি বলছো কি তুমি? বুঝতে পারছো না? ঠিক আছে, নিজের মুখে বলছি। আমার কতগুলো আপত্তিকর সময়ের ছবি তুমি নিজের কাছে রেখেছো। পল্লবীর কথা শুনে প্রাচী তাকে অবাক করে দিয়ে হেসে উঠল। এইবার বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই প্র্যাঙ্ক করছো আমার সাথে। তোমার আমার আপত্তিকর ছবি কেন? তুমি আবার আপত্তিকর কখন কি করলে? আর কার সাথে? বুঝতে পারছে না প্রাচীরের অদ্ভুত ব্যবহার। ছবিগুলোর কথা শুনে ওর চোখে মুখে ধরা পড়ে যাওয়ার কোনো ভয় লক্ষ্য যা তখনও ঘরে বসে লক্ষ্য। সত্যি ছবিগুলোর বিষয়ে কিছুই জানে না? যদি নাই জেনে থাকে তবে এগুলো ড্রয়ারে এলো কি করে? কোনো মানুষ হাতে নাতে ধরা পড়া সত্যি এরকম ব্যবহার এটা কখনো ভেবে দেখেনি। প্রাচীর হাব ভাব দেখে সত্যি কিছু জানে। ও উল্টো ভাবছে পল্লব মজা করবে। পল্লব বুঝতে পারছে না, ভালোই করেছে ছবিগুলো ছিঁড়ে ফেলে। ওকে একবার দেখালে ব্লান্ডার হয়ে যেত। কিন্তু ও কি সত্যি কিছু জানে না, নাকি এটাও নাটকের কোনো অংশ? সেটা বুঝবে। সে আর কিছুই বললো না, ওকে ছেড়ে দিল। আমার মনে হয় তুমি মজা করছো, নয়তো নেশা টেশা করেছো। যাও এবার ঘুমাও গিয়ে ঠান্ডা মাথায়। আর আমার সাথে এসব সস্তার প্র্যাঙ্ক করতে এসো না। রাজি এক প্রকার বিদ্রুপ করে ঘর থেকে বেরে। পল্লব শুধু তাকিয়ে রইল ওর দিকে। একবার ভেবেছিল সিংহ আপুর সাথে এনে, কিন্তু সেও বাড়িতে। সন্ধ্যাবেলা ওর কোনো একটা বান্ধবী আগামীকাল সকালে ফেরার পর। পল্লব দরজাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। কিছুতে ঘুম আসছে না, বারবার ছবিগুলোর কথা মাথায় ঘুর পাচ্ছে। এগুলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ঘুমিয়ে হুড় করে বিছানার উপর। মনের ভুল নয় তো, নাকি সত্যি করে দেখেছে? একটু পরে আবারও একটা আওয়াজ উঠে ভেসে আসলো। পল্লব রুম থেকে বেরিয়ে সেদিকে ছুটে যেতে যেতে আম্মার প্রাচীর সাথে দেখা হয়ে গেল। ওরা তার আগেই জেগে গিয়েছে। আম্মা পল্লবকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, শব্দটা এদিকে আসলো রে? আমার তো মনে হয় তোর ভাইয়ের ঘরের ওই দিকে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভাইয়ার ঘরের দিকে ছুটে গেল। ওরা সচরাচর দরজা বন্ধ করে, কিন্তু আজ খোলা দেখতে পাচ্ছে। ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল। না জানি সবার জন্য কি অপেক্ষা করছে। এক অজানা ভয়ের আতঙ্কে বুক কাঁপতে লাগলো। রুমের লাইট অফ থাকাতে কিছুই দেখা যায়। পল্লব সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে পায় কিছু একটা দেখলো। কারো নিথর হচ্ছে, আর সামনে এগুলো শক্তি বা সাহস পাচ্ছে না পল্লব। বুড়ো ধুকপুক করছে। প্রাচীকে বললো লাইটটা। ও ইতিমধ্যে গিয়ে ঘরের লাইট চারপাশটা আলোকিত হতে আম্মা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। দেখা যাচ্ছে দর্পণ ভাইয়ার ছুরি বিদ্ধ শরীর পল্লবের পায়ের কাছে পড়ে আছে। সারা শরীর মুহূর্তে কেঁপে। প্রাচীকে বললো লাইটটা চালাতে। ও ইতিমধ্যে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছে। চারপাশটা আলোকিত হতেই আম্মা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দেখতে পাচ্ছে দর্পণ ভাইয়ার ছুরি বিদ্ধ শরীর পল্লবের পায়ের কাছে পড়ে আছে। সারা শরীর মুহূর্তে কেঁপে উঠল তার। চোখের সামনে যা দেখছে কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে এ বোধহয় স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু না। সে ধীরে ধীরে বুঝতে পারলো যা হচ্ছে সবটাই সত্যি। কেউ ভাইয়াকে খুন করতে এসেছিল। ভাইয়ার হার্টবিট এখনো শোনা যাচ্ছে। আশাহত মনে একটু হলেও আশার সঞ্চার হলো তার। এদিকে আম্মা জ্ঞান হারিয়েছেন। প্রাচী তাকে নিয়ে খাটের উপর শুইয়ে দিল, আর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘরের ভেতর থেকে কোথা থেকে ভাবি ঢুকে পড়লো। পল্লব পেছন থেকে তার চিৎকারের আওয়াজ পেল। শুধু এত কিছুর ভেতরে ভাবির কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জানে না কোথা থেকে হঠাৎ হাজির হলো সে। ভাবি এসে ভাইয়ার দেহের সামনে লুটিয়ে পড়লো। দর্পণ, এটা কি হয়ে গেল তোমার? কে তোমার এত বড় সর্বনাশ করলো বলো আমার? ভাবি প্রলাপ শুরু করে দিয়েছে। পল্লব ভাবিকে প্রশ্ন করলো, তার আগে বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি আর কোথায় যাব? বাথরুমে গিয়েছিলাম, কিন্তু এইটুকু সময়ের ভেতরে কি হয়ে গেল এটা? ভাইয়াকে হাসপাতালে নিতে হবে। ওর হার্টবিট শোনা যাচ্ছে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। পল্লব লক্ষ্য করলো ভাইয়া বেঁচে আছে। এটা শুনে ভাবি যেন অবাক হয়ে গেল। তার চোখ মুখের এক্সপ্রেশন কিরকম যেন লাগছে তার। কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। বাসায় আব্বাও নেই। পুরুষ মানুষ বলতে সে একা। আম্মার অবস্থা খুব একটা ভালো নয়। পারিপার্শ্বিক পরিবেশ পল্লবকে কিং কর্তব্যে বিমূঢ় করে দিয়েছে। এরপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে অ্যাম্বুলেন্স নাম্বারে কল দিল। কেন জানে না, কোনো কিছুতেই কানেকশন পাচ্ছে না সে। হঠাৎ গুঞ্জনের কথা মাথায় আসলো তার। ওর বাড়ি হাসপাতালের কাছে। আর এক মুহূর্ত দেরি না করে ওর নাম্বারে কল দিল। একটু পরে ও ফোন রিসিভ করলো। কি খবর? এত রাতে ফোন দিয়েছিস কেন? এত কথা বলার সময় নেই ভাই। তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমাদের বাড়িতে আয়। অ্যাম্বুলেন্স? কেন রে, কি হয়েছে? ভাইয়ার অবস্থা খুব খারাপ গুঞ্জন। জানি না ওকে বাঁচাতে পারবো কিনা। তুই আর একটাও কথা বলিস না। যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আচ্ছা, আমি আসছি। তোর আলাগে রাখতে থাক, চিন্তা করিস না। গুঞ্জন ফোন কেটে দিল। এদিকে আম্মারও জ্ঞান ফিরেছে, যদিও তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মাঝে মাঝে ভাইয়ার নামের অস্পষ্ট উচ্চারণ শুনতে পাচ্ছে পল্লব। ভাবি সমানে কান্না করেই যাচ্ছে। এ সময় প্রতিটা সেকেন্ড
কয়েক ঘন্টার মতো মনে হচ্ছে পল্লবের কাছে। নিজের মৃত্যু পথযাত্রী ভাইকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছে। কখন অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাবে, না জানি কখন ওর প্রাণটা চলে যায়। এ ভয়ে শরীরটা কেঁপে উঠছে বারবার। তারা সবাই মিলে ভাইয়াকে অ্যাম্বুলেন্সে তুললো। ভাবিও হাসপাতালে যাওয়ার জন্য কান্নাকাটি করতে লাগলো। তারা আম্মাকে বুঝিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। রাজীবকে দায়িত্ব দিয়ে গেল যেন ও আম্মাকে সামলে রাখে। আব্বাকেও ফোন করা হয়েছে, হয়তো কালকের ভেতরে চলে আসবে। পরের দিন সকালবেলা ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। এখনো জ্ঞান ফেরেনি ওর। 24 ঘন্টা না পেরোলে ডাক্তার কিছুই বলতে পারছে না। পল্লব বাড়িতে প্রাচীর নম্বরে কল দিল। প্রাচী, আম্মা কেমন আছে? এখন মোটামুটি সুস্থ। বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস কর। আচ্ছা, ভাইয়ার কি অবস্থা এখন? অবজারভেশনে আছে। 24 ঘন্টা না কাটা পর্যন্ত ডাক্তার কিছুই বলতে পারছে না। তুমি একটা কাজ করো। কি কাজ? আম্মাকে বলো ভাইয়া মোটামুটি সুস্থ আছে, আর যদি এখানে আসার জন্য জোরাজোরি করে বলবে ভাইয়া সুস্থ হলে আমি নিজেই গিয়ে তাকে নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে থেকো তুমি। ফোনটা রেখে চারদিকে তাকাতে লাগলো। কোথাও ভাবিকে দেখতে পাচ্ছে না। পল্লব আর একটু সামনে গিয়ে তাকে খুঁজতে লাগলো। হঠাৎ হাসপাতালের করিডোরের দিকে দৃষ্টি গেল তার। ভাবি কারোর সাথে ফোনে কথা বলছে। পল্লব তার পেছনে দাঁড়িয়ে আছে। ভাবি এখনো বুঝে উঠতে পারেনি। পল্লব বুঝতে পারছে না কার সাথে এভাবে ফিসফিস করে কথা বলছে। যার স্বামী কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে এভাবে নিশ্চিত ফোন আলাপে ব্যস্ত থাকে কি করে? বড্ড অদ্ভুত লাগছে ব্যাপার। পল্লব ভাবির দিকে এগুতে থাকে। আর একটু কাছে যেতে ভাবি তার উপস্থিতি টের পেল। ফিরে তাকালো পল্লবের দিকে। এ কি, তুমি এখানে কি করছো? আমি কি করছি সেটা না জানলেও চলবে, আগে বলো তুমি কি করছো? ফোনে কথা বলছিলাম। সেটা তো আমিও দেখতে পেয়েছি। কার সাথে কথা বলেছো? বাড়িতে থেকে কল এসেছিল। তো বাড়ির লোকজনের সাথে কথা বলার জন্য এই জায়গায় আসার কি দরকার? আমার সামনেই বলতে পারতে। মানে তুমি কি দেখছি পুলিশের মতো জেরা শুরু করেছো আমায়? আমি কাউকে জেরা করছি না ভাবি, তবে পুলিশ অবশ্যই করবে। আর একটা কথা শুনে রাখো, যে আমার ভাইয়ের এত বড় একটা ক্ষতি করলো তাকে কিন্তু এত সহজে ছেড়ে দেব না আমি, তাতে সে যেই হোক না কেন। ভাবি পল্লবের কথা শুনে কাচুমাচু করতে লাগলো। আর কিছু না বলে বেরিয়ে চলে গেল। গতকাল রাত থেকে ভাবির গতিবিধি, ব্যবহার কোনো কিছু ভাল লাগছে না পল্লবের। সবকিছু পল্লবের মনে সন্দেহের সৃষ্টি করছে। পল্লব আবারও ফোনটা হাতে নিয়ে শিমু আপুর নম্বরে ডায়াল করলো। সেই মাঝরাতের পরে একটু ফ্রি হলো সে। ওকে বিষয়টা এক্ষুনি জানানো দরকার। ওর নম্বরে ডায়াল করতে নম্বর নট রিচেবল বলছে। হতে পারে নেটওয়ার্ক প্রবলেম। আবারও কয়েকবার ট্রাই করলো, বারবার একই প্রবলেম। উপায়ন্তর না পেয়ে তারিন আপুর নম্বরে কল দিল। আপু তাদের বেশ পরিচিত, শিমু আপুর বান্ধবী। গতকাল রাতে ওরই তো বিয়ে হয়েছে। হ্যালো আপু, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি ভাই, কিন্তু তোমরা এটা কি করলে বলো তো? বিয়েতে আসার কথা দিয়েও কেউ আসলে না। আর বলো না, অনেক কিছু হয়ে গেছে এইটুকু সময়ের ভেতরে, পরে জানতে পারবে। আচ্ছা, তা এখন ফোন করলে কি মনে করে? শিমু আপুর কি খবর? ওকে ফোনে পাচ্ছি না কেন? ও তোমার আশেপাশে থেকে থাকলে আমার কথা বলো। শিমু কি বলছে ভাই? ও তো আসেনি বিয়েতে। তোমার তখন কি বললাম আমি বুঝতে পারোনি? আপুর কথা শুনে পল্লব বেশ অবাক হলো। কি, শিমু আপু বিয়েতে যায়নি? না, কেন? ওর কি আসার কথা ছিল নাকি? আপুর কথা শুনে মাথাটা যেন ভন ভন করে ঘুরতে লাগলো পল্লবের। শিমু আপু বিয়েতে যায়নি? তাহলে বিয়ের কথা বলে কোথায় গিয়েছে ও? আচমকা লক্ষ্য করলো কেউ তার পেছনে যেন দাঁড়িয়ে আছে। পল্লব ফিরে থাকাতে ভাবি তার চোখের আড়ালে চলে গেল। এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সব কথা শুনছিল। পল্লব আর সময় নষ্ট না করে ভাবির পিছু নিল। ভাবি পল্লবকে দেখতে পেয়ে থেমে গেল। পল্লব এগিয়ে গেল তার। কি ব্যাপার ভাবি, তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছিলে তাই না? বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি জাস্ট তোমার কথাগুলোই শুনতে চেয়েছিলাম। তাই নাকি? তা কি শুনলে? আর আরিফেতে আমার কথা শোনার কি এমন দরকার পড়লো তোমার? শিমু তারিনের বিয়েতে যায়নি, তাই না? সেটা তোমার জেনে কি হবে? কিসের এত আগ্রহ তোমার? কিসের আগ্রহ মানে? দেখো, আমি জানি শিমু একটা সন্দেহজনক কাজ করেছে। আর দর্পণ শুধু তোমার ভাই নয়, ও আমার হাজবেন্ড। ওর এত বড় একটা ক্ষতি কে করেছে সেটা আমি জানতে চাইবো না কি করে হয়? একদম নাটক করো না আমার সাথে। আমি ভালো করে জানি আমার ভাইকে তুমি কেমন চোখে দেখো। তোমার বিন্দুমাত্র সিম্পেথি নেই ওর জন্য? তুমি এটা বলতে পারলে আমায়? হ্যাঁ পারলাম, কারণ আমি তোমার আসল রূপটা ভালো করে জানি। তুমি আমার সাথে সেদিন রাতে কি ব্যবহারটাই না করেছিলে, ভুলে গেছি ভেবেছো? সিমরান ভাবি তার কথা শুনে কাঁদতে লাগলো। যদিও সবটা তার মায়া কান্না, ভালো করে বুঝতে পারছে পল্লব। একটু পরে একজন নার্স আসলো তাদের কাছে। আপনার নাম কি পল্লব হাসান? হ্যাঁ বলুন। শিমু নামে কেউ দেখা করতে এসেছে আপনার সাথে। উনি রিসেপশনেই বসে আছেন, আপনাকে খুঁজছে। কি শিমু আপু এসেছে হাসপাতালে? জি। শিমু আপুর কথা শুনে পল্লব ছুটে গেল রিসেপশনের দিকে। লক্ষ্য করলো ভাবিও তার পেছন পেছন আসতে লাগলো। পল্লব আরেকটু সামনে যেতে দেখলো শিমু আপু তাকে খুঁজতে খুঁজতে এদিকে আসছে।
পল্লব এগিয়ে গেল ওর দিকে। পল্লব, এটা কি করে হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না কিছুই। সে তো আমরাও কেউ বুঝতে পারছি না। কাল রাতে কেউ আমাদের বাড়িতে এসেছিল ভাইয়াকে খুন করার উদ্দেশ্য নিয়ে। পুলিশদের খবর দিসনি? হ্যাঁ, ওনারা সকালে এসেছিল। ভাইয়ার জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। ডাক্তার 24 ঘন্টার অবজারভেশনে রেখেছে ওকে। আমি একটু দেখতে পারি? আমায় নিয়ে চল। সেসব হবে, আগে বলো বিয়ে বাড়িতে কেমন কাটলো তোমার? পল্লব দেখতে চাইছে সীমা আপু এবার কি উত্তর দেয়। ও মিথ্যে বলে বেশ সহজে ধরতে পারবে পল্লব। আর বলিস না, আমার বিয়েতে যাওয়া হয়নি রে। জানি না, তারিন মনে মনে কি না কি বলে গালি দিচ্ছে আমায়। কেন? সে মুখ কি এমন ঘটালো তুমি নিজের বন্ধুর বিয়েতে যেতে পারলে না? মাঝ রাস্তায় ব্রিজ ভেঙে যাবার কারণে রাস্তা ব্লক করা ছিল সারা রাত। তখন শর্টকাট দিয়ে যাব, তারও কোনো উপায় ছিল না। তো সারা রাত গাড়িতেই বসে বসে কাটিয়ে দিলে? না, আমরা একটু পরে বাড়ি থেকে ব্যাক করি। ভোর রাতে বাড়িতে পৌঁছে প্রাচীর কাছে সবটা শুনলাম। আমি তখনই হাসপাতাল চলে আসতাম। ওই লেট করে আসতেই বলল। গল্প দিচ্ছ না তো? দেখো, পুলিশ কিন্তু সবটা খুঁজে বের করবে, তখন কেউ বাঁচাতে পারবে না। সিমরান ভাবি, আমি মিথ্যা কেন বলবো? আর শুধু তুমি কেন, আমিও চাই দর্পণ ভাইয়া তার উপর হওয়া অন্যায়ের বিচার পাক। পল্লব সীমা আপু আর সিমরান ভাবি দুজনকে শান্ত হতে বলল। ওরা পল্লবের কথা শুনে চুপ হয়ে গেল। হাসপাতালে বসে বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাদের। 24 ঘন্টা কাটতে হলে এখনো অনেক সময় আছে। ভাবিকে ডেকে পল্লব বলল সেজন্য বাড়িতে চলে যায়। ওদিকে প্রাচী একা আছে। ওর একার পক্ষে আম্মাকে সামলানো, বাড়ির অন্যান্য কাজ করা খুব কষ্টকর। ভাবি বাড়িতে চলে গেল। পল্লব আর সীমা আপু হাসপাতালে থেকে গেল। বিকেলবেলা পল্লব রিসেপশনের পাশে বসে, সীমা আপু তার পাশে এসে বসলো। ও পল্লবের কাঁধের উপর হাত রাখলো। পল্লব ফিরে তাকায় ওর দিকে। বুঝতে পারছি কিছু বলতে চাইছে। কিছু বলবা? আমাদের সন্তানের কি কোনো সুরা হবে না? আমরা ওর সাথে কোনো অন্যায় করছি না তো? সীমা আপু এটা বলে নিজের প্যাটের দিকে তাকিয়ে হাত বোলাতে লাগলো। ওর গর্ভ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিছুদিনের ভেতরে সবাই বুঝতে পারবে। পল্লব এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গর্ভে। ভাবতে অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সন্তান বড় হচ্ছে ওখানে। না, ভাইয়া সুস্থ হলে আর দেরি করবে না পল্লব। সবাইকে সবটা খুলে বলবে। এই নিষ্পাপ শিশুটা যেন তার পরিচয়ে ও তাজ ভাইয়ের মতো একটা নোংরা মানুষের সন্তান হিসেবে এই পৃথিবীতে আসুক। পল্লবের চায় ভাইয়াকে সুস্থ হতে দাও, তারপর আমি একটা ব্যবস্থা করছি। আর কারোর সাথে কোনো অন্যায় হবে না। তুমি নিশ্চিত থাকতে পারো। আমাদের সন্তানের সাথে তো নয়। সীমা আপু পল্লবের কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর ডাক্তারের সাথে কথা বলে তারা বাড়িতে চলে আসলো। আবার কাল সকালে যাবে। বাড়িতে পৌঁছে প্রথমে আম্মার ঘরে গেল। তার সাথে কথা বললো। সবার মুখ মলিন। মনে হচ্ছে এর থেকে হাসপাতালে থাকায় ভালো ছিল। অন্তত সবার মলিন মুখ দেখতে হতো না এভাবে। পুরো বাড়ি জুড়ে একরকম শোকাবহ অস্থির পরিবেশ পল্লবের দম বন্ধ করে দিচ্ছে। রাতের বেলা রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আব্বা কল করেছে। ফোনটা রিসিভ করলো। কিরে, তোরা কোথায়? আমাদের সন্তানের সাথে তো নয়, আমরা তো বাড়িতে চলে এসেছি। আপনি কোথায়? আমি একটু হাসপাতালে এসেছি, পথে গাড়ি খারাপ হয়েছিল, তাই ফিরতে এত দেরি হলো। আপনি কি এখন বাড়ি আসবেন? না, এখন আর ফিরে কি করব? তোরা কাল সকালে আসবি না আবার? আমরা সবাই সকালে হাসপাতালে আসছি, আপনাকে কষ্ট করে এখন আর বাড়িতে আসতে হবে না। আব্বার সাথে কথা বলতে বলতে জানলার দিকে চোখ পড়লো তার। পূর্ণিমার আলোতে বাইরের সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হঠাৎ খেয়াল করলো কেউ যেন একটা সামনের দিকে হেঁটে গেল। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, সত্যি তো, কেউ একটা হেঁটে বাগানের দিকে যাচ্ছে। পল্লব আর বিন্দুমাত্র দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল। তারপর বাগানের দিকে এগোতে থাকলো। এই বাগানের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। দিনের বেলাতে এই জায়গায় গিয়ে গাড়ি চলাচল করে। বাগানের কাছাকাছি আসছে যা দেখতে পেল নিজের চোখে বিশ্বাস করতে পারে। একটা মেয়ের হাতে ধারালো ছুরি। ছুরির অগ্রভাগে রক্তের দাগ স্পষ্ট। মনে হচ্ছে সেই ছুরিটা যেটা দিয়ে ভাইয়াকে জখম করা হয়েছিল। মেয়েটা মাটি করে ছুরিটা তার নিচে চাপা দিয়ে রাখলো। পল্লব লুকিয়ে লুকিয়ে সবটা দেখলো। কাজ শেষ করে মেয়েটা তাদের বাড়ির দিকে ফিরলো। তারপর চারপাশটা তাকিয়ে হেঁটে আসতে থাকে। একটু কাছাকাছি আসতে তার মনের সন্দেহ সঠিক প্রমাণিত হলো। হে খোদা, যা ভেবেছিলাম এটা তো প্রাচী। প্রাচী চারদিকে তাকাতে তাকাতে বাড়ির দিকে এগিয়ে গেল। পল্লব গিয়ে ওর সামনে দাঁড়ালো। পল্লবকে দেখে যেন ও আকাশ থেকে পড়লো। এ কি পল্লব, তুমি এখানে? ওর কণ্ঠে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। খুব ডিস্টার্ব করে ফেললাম তাই না? তুমি এখানে কি করছো? এই যে তুমি ছুরিটা মাটির নিচে লুকালে সেটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাগ্যিস আব্বার ফোন কলটা এসেছিল রাতে, নয়তো এত সুন্দর একটা মোমেন্ট যে মিস হয়ে যেত। প্রাচী আবারও সামনের দিকে পা বাড়ালো। পল্লব পেছন থেকে খপ করে ওর হাতটা চেপে ধরলো। কোথায় যাচ্ছ শুনি? আজ আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি। আমায় ছাড়ো বলছি। পল্লব প্রাচীর বাহু দুটো শক্ত করে ধরে একটা গাছের সাথে চেপে ধরলো। ও চোট পেয়ে আটকে উঠলো। পল্লব ওকে প্রশ্ন করলো, বলো এই ছুরিটা কিসের, যা তোমাকে এত রাতে এসে মাটির নিচে
লুকোতে হলো? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, ছেড়ে দাও আমায়। একদম চালাকি করার চেষ্টা করো না প্রাচী। আমায় মিথ্যে বললে আজ এখানেই শেষ করে ফেলবো তোমায়। কেউ বাঁচাতে আসবে না। প্লিজ ছাড়ো আমায়, তারপর বলছি। পল্লব প্রাচীকে ছেড়ে দিল। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তারপর গাছের নিচে বসে পড়লো। দেখো, এখন এসব কান্নাকাটি নাটক করে কোনো লাভ নেই। তুমি ধরা পড়ে গেছো। ভালোই ভালোই সবটা স্বীকার করো আমার সামনে। বিশ্বাস করো পল্লব, আমি ভয় পেয়ে গেছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ভনিতা না করে যা করার ক্লিয়ারলি বলো। মেজাজ বিগড়ে দিও না আমার। তুমি বিশ্বাস করবে তো আমার কথা? আমি জানি হয়তো তুমি আমার কোনো কথাই এখন বিশ্বাস করবে না। কি হয়েছে আগে বলো। বিশ্বাস করার হলে নিশ্চয়ই করব। এটা কিসের ছুরি আর কোথা থেকে এলো আমি সত্যিই জানি না। মানে? আজ রাতে হঠাৎ করে মাইগ্রেনের প্রবলেম শুরু হয় আমার। তারপর যখন মেডিসিন নেওয়ার জন্য ড্রয়ার খুললাম, অমনি চমকে উঠি আমি। ড্রয়ারের ভেতরে দেখি একটা রক্তমাখা ছুরি পড়ে আছে। বিশ্বাস করো পল্লব, এটা কে রেখেছে আর কেন রেখেছে আমি কিচ্ছু জানি না। তবে আমি এইটুকু বুঝতে পারলাম কেউ হয়তো ফাঁসাতে চাইছে আমাকে, তাই আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ছুরিটা আমার ঘরে রেখে গেছে, যাতে আমাকে সহজে ফাঁসাতে পারে। তারপর কি করলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। একবার ভেবেছি তোমায় সবটা জানাবো, কিন্তু তুমি যদি আমার কথা বিশ্বাস না করে উল্টো সন্দেহ করো, সেই ভয়ে আমি সিদ্ধান্ত নিলাম ছুরিটাই লুকিয়ে ফেলবো। এরপর আর দেরি না করে এখানে চলে আসলাম আমি। তারপর কি হয়েছে তুমি তো নিজের চোখে দেখেছো। হ্যাঁ দেখেছি, সবটাই দেখেছি, কিন্তু তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? কেন হতে পারে না? তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো আমায়? প্রাচী পল্লবের কথা শুনে আবারও কাঁদতে লাগলো। পল্লবকে একটা ধমক দিল। কি হলো? আবার কান্না করছো কেন? দেখো, তুমি যদি মিথ্যে বলে থাকো, এই চোখের জল কিন্তু বাঁচাতে পারবে না তোমায়। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমার কথা। সেটা তুমি ভালো করে জানো। দেখো, তোমার তো সন্দেহ হচ্ছে আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করেছি কিনা, কিন্তু আমি এমনটা কেন করব? ভাইয়ার ক্ষতি করে কি লাভ আমার? তার থেকেও বড় কথা, এই ছুরিটা যদি লুকানোরই ছিল, আমি গতকাল রাতেই লুকাতে পারতাম, যখন তোমরা কেউ বাড়িতে ছিলে না। বলো তাহলে আজকে রাতের জন্য কেন অপেক্ষা করলাম আমি? ধরা পড়বার জন্য? এই প্রশ্নের উত্তর দাও আগে। প্রাচী যে যুক্তি দেখাচ্ছে ফেলে দেবার মতো নয়। ও চাইলে গতকাল রাতেই ছুরিটা লুকিয়ে ফেলতে পারত, কিন্তু সেটা তো করেনি। কোনো অপরাধী অপরাধ করে তার প্রমাণ এক মুহূর্ত নিজের কাছে রাখতে চাইবে না, সেটাই স্বাভাবিক। তার প্রথম কাজ হলো সেই প্রমাণ লুকিয়ে ফেলা। প্রাচী আসল অপরাধী হলে ও সেটা কেন করলো না? তবে কি সত্যি মনের ভয় থেকে কাজটা করেছে? পল্লব ভাবছে এই মুহূর্তে বাড়ির কাউকে বিষয়টা জানাবে কিনা। সকালে ভাইয়ার জ্ঞান ফিরলে সবটা হয়তো জানতে পারবে। সেটুকু সময় পর্যন্ত না হয় নিজেকে চুপ রাখুক সে। দেখো, আমি এক্ষুনি কাউকে কিছু বলছি না। তুমি এখন থেকে আমার আশেপাশেই থাকবে, কোথাও যাবে না। কাল সকালবেলা সবাই মিলে হাসপাতালে যাব আমরা। ভাইয়ার জ্ঞান ফিরলে এমনি তো প্রমাণ হয়ে যাবে তুমি সত্যি বলছো না মিথ্যে। ঠিক আছে, আর ছুরিটা কি করব এখন? চলো এটা তুলে নেই। হতে পারে এটা অপরাধের কোনো শক্ত প্রমাণ। এইভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। ছুরিটা মাটি থেকে তুলে পল্লব বাড়ির ভেতরে চলে গেল। প্রাচী যাই বলুক না কেন, ওর উপর থেকে সন্দেহের ছায়া বিন্দু মাত্র দূর হয়নি তার। কাল সকাল না হওয়া পর্যন্ত কিছুতেই একা ছাড়া যাবে না ওকে, কারণ যে একবার অপরাধ করে ফেলে তার পক্ষে পরবর্তীতে হাজারবার অপরাধ করা সম্ভব। প্রাচীর সাথে সেও ঘরে গেল। ও পল্লবকে দেখে বেশ অবাক হলো। এ কি, তুমি এখানে? আমি আজ রাতে এখানেই থাকবো। মানে কিছু নয়, আমি সকাল না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না। দেখো, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই সোফায় শুয়ে রাত কাটিয়ে দিতে পারবো। তুমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ো। কেউ তোমায় আমায় এই ঘরে দেখলে সর্বনাশ হয়ে যাবে, কেন বুঝতে পারছো না? আর আমি আজ তোমায় একলা ছেড়ে দিলে আরো বড় সর্বনাশ হবে না, তার কি নিশ্চয়তা আছে? তুমি আমার সাথে একদম ঠিক করছো না। প্রাচী গিয়ে ওর বিছানায় শুয়ে পড়লো। পল্লব সোফায় নিজের আধিপত্য বিস্তার করে নিল। তারপর ঘরের লাইটটা অফ করে দেয়। একটু পরে কারোর উপস্থিতি আওয়াজে ঘুম ভেঙে গেল তার। একটা হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পূর্ণিমার আলো কাচের জানালা দিয়ে ঠিকরে পড়াতে ঘরের ভেতরটা বেশ আলোকিত হয়ে আছে। পল্লব চোখ মিলে তাকিয়ে বেশ অবাক হলো। এই কি প্রাচী তুমি? হ্যাঁ আমি। তুমি এসেছো কেন? চলো বিছানায় গিয়ে শুবে, তোমার ঠান্ডা লাগছে। কিন্তু সেটা কি ঠিক হবে? কোনো ভুল হবে না, তুমি চলো আমার সাথে। প্রাচী তার হাত ধরে ওর বিছানার কাছে নিয়ে গেল। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি পল্লবের। প্রাচী তাকে বিছানার এক পাশে শুয়ে দিল, তারপর ও গিয়ে অপর পাশে শুয়ে পড়ল। তাদের দুজনের মাঝখানে বিস্তর ব্যবধান। প্রাচী তার গায়ের উপরে ওর চাদরটা টেনে দিল, তারপর চাদরের শেষ প্রান্ত দিয়ে নিজেকে আবৃত করে নিল। সত্যি বলতে কি বেশ ঠান্ডা পড়ছে বাইরে। সকাল পর্যন্ত সোফার উপর শুয়ে থাকলে তার কি হতো নিজেই জানে না। এরপর সকালবেলা ডাক্তার সাহেবের ফোন পেয়ে তারা সবাই মিলে হাসপাতালে গেল। জানতে পেরেছে ভাইয়ার জ্ঞান ফিরেছে।
যদিও এখন পর্যন্ত কথা বলতে পারছে না। পুলিশ যে কোনো সময় আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। পল্লব, আম্মা, আব্বা, ভাবি, প্রাচী, শিমু আপু সবাই ভাইয়ার ক্যাবিনে। একটু পরে পুলিশ চলে আসলো। পুলিশ অফিসার ভাইয়াকে প্রশ্ন করলো, দর্পণ সাহেব, আমরা জানি এই সময় আপনার পক্ষে কথা বলা সম্ভব নয়। আমরা চাই যত দ্রুত সম্ভব এই কেসের সুরাহা হোক। তাই আপনাকে কিছু প্রশ্ন করছি, যতটা সম্ভব আমাদের কোঅপারেট করুন। ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশ অফিসারের দিকে। ও পুলিশের সব কথা শুনতেও বুঝতে পারছে, কিন্তু নিজের মুখ থেকে শব্দ উচ্চারণ করতে পারছে না। গতকাল রাতে আপনার ঘরে কে এসেছিল, কিছু বলতে পারবেন? হ্যাঁ, মুখে বলা সম্ভব না হলে আমাদের অন্য কোনোভাবে বুঝিয়ে দিন। আপনাকে খুন করতে কে এসেছিল ঘরে? পুলিশের কথা শুনে ভাইয়া নিজের হাতটা উঁচু করলো, তারপর আঙ্গুল দিয়ে ইশারা করলো। হ্যাঁ বলুন, আপনি কি বুঝাতে চাইছেন অপরাধী এখানেই আছে? আপনি আমাদের তাকে আইডেন্টিফাই করতে সাহায্য করুন। সবাইকে অবাক করে দিয়ে নিজের আঙ্গুলটা পল্লবের দিকে তাক করলো। পুলিশ সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগলো। ভাইয়ের এই কাণ্ড দেখে পল্লব হতভম্ব হয়ে গেল। ওর আঙ্গুল ধীরে ধীরে সরে যেতে থাকলো। এক পর্যায়ে সেটা গিয়ে প্রাচী বরাবর গিয়ে থামলো। ভাইয়া মুখে কিছু বলতে পারছে না, শুধু প্রাচীর দিকে আঙ্গুল ইশারা করে কাঁপতে লাগলো। ও কিছু একটা বলতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। পল্লবের বুঝতে বাকি রইল না কিছুই। তার মানে সে যা সন্দেহ করেছিল তাই সত্যি। এই সবকিছুর মূলে দায়ী প্রাচী। নিজের উপর অভিযোগের আঙ্গুল উঠতে প্রাচী বেশ ঘাবড়ে গেল। কি দর্পণ ভাইয়া, তুমি আমার দিকে আঙুল ইশারা করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আপনি কিছু করেননি তো, তিনি আপনাকে দেখাচ্ছে কেন? ভালো ভালো সবটা স্বীকার করুন ম্যাডাম। না, আমি কিছু করিনি। অনেক বড় একটা গেম খেলা হচ্ছে আমার সাথে, বিশ্বাস করো সবাই। আপু, তুমি অন্তত বিশ্বাস করো আমায়। প্রাচী ওর বোন অর্থাৎ সিমরান ভাবিকে উদ্দেশ্য করে বলল। সিমরান ভাবি এগিয়ে আসলো। পুলিশ অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে আমার মনে হয়। আমার বোন এমন কাজ কিছুতেই করতে পারে না, ও নির্দোষ। পল্লব এতক্ষণ চুপ করেছিল, কিন্তু আর নয়, এবার মুখ খুলতেই হবে তাকে। তোমার বোন মোটেও নির্দোষ নয় ভাবি, তার প্রমাণ আমি নিজে। এসব কি বলছো তুমি? পল্লব, তুই কি বলছিস? তোর কাছে কি প্রমাণ আছে? তোর ভাইয়াকে পিরাসি খুন করতে চেয়েছিল? পল্লব সাহেব, আপনি এদের কারো কথায় কান দেবেন না। আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সবাই। যা বলার আমাকে বলুন। আমি গতকাল রাতে নিজের চোখে প্রাচীকে একটা ছুরি লুকোতে দেখেছি। আমার ধারণা ওই ছুরিটা দিয়েই ভাইয়াকে খুন করার চেষ্টা করা হয়েছিল। পল্লবের এই কথা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। সবাই অবাক হলো। পল্লব, আমি তো সবটা খুলে বলেছিলাম তোমায়, তারপরও এভাবে ফাঁসিয়ে দিলে আমায়। প্রাচী কাঁদতে কাঁদতে পল্লবকে উদ্দেশ্য করে বলল, তোমার এই কান্নার কোনো দাম নেই আমার কাছে প্রাচী। আমি এবার বুঝতে পেরেছি আমার ভাইয়াকে তুমি খুন করতে এসেছিলে। ভাইয়া তো আর মিথ্যে বলবে না। ওর কি শত্রুতা আছে তোমার সাথে বলো? একদম ঠিক বলেছেন পল্লব সাহেব। আপনার ভাই যেহেতু কালপ্রিট নিজে আইডেন্টিফাই করেছে, তাছাড়া আপনিও সাক্ষী দিলেন, আমরা ম্যাডামকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। পুলিশের কথা শুনে প্রাচী প্রচন্ড ভয় পেয়ে গেল। ও রীতিমতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। আপু, আমাকে বাঁচা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি নিজেই ফেঁসে গেছেন প্রাচী ম্যাডাম, কেউ ফাঁসাচ্ছে না আপনাকে। এবার চলুন আমাদের সাথে। বললেই হলো? আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। প্রাচী গিয়ে ভাবিকে জড়িয়ে ধরলো। সত্যি বলতে পল্লবীর নিজেরই ভীষণ খারাপ লাগছে দৃশ্য দেখে, কিন্তু কি আর করার, অপরাধীকে যে শাস্তি দিতেই হবে। প্রাচী শুধু তার ভাইয়ের সাথে নয়, তার সাথে অন্যায় করেছে। সেদিন ওর রুমে টেবিলের ড্রয়ারে সে কিছু ছবি পেয়েছিল। তার মানে প্রাচী সেদিন মিথ্যে বলেছিল তাকে। তার আর শিমু আপুর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ওই করেছে। ওর ড্রয়ার থেকে ছবি পাওয়া, বাগানে ছুরি পুঁতে রাখতে দেখা, ভাইয়ার সাক্ষী দেওয়া, এতগুলো বিষয় তো কাকতালীয় হতে পারে না। আর যাই হোক, ভাইয়া তো মিথ্যে কথা বলবে না। এই সময়ও ও কেন মিথ্যে বলবে? প্রাচীকেও নিজের বোনের মতো মনে করতো। ওকে এমনি এমনি ফাঁসিয়ে দেবার তো কোনো প্রশ্নই আসে না। প্রাচীর সমানে নিজেকে নির্দোষ দাবি করে চলেছে, কিন্তু সমস্ত প্রমাণের কাছে ওর এই দাবি বড্ড ঠুনকো। পুলিশ অবশেষে ওকে সাথে করে নিয়ে গেল। সবার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। ভাবি এখনো নিজের বোনের জন্য কান্না করে চলেছে। বোনের জন্য তার খুব কষ্ট হচ্ছে, এটুকু বুঝতে পারছে পল্লব। এরপর পুলিশ তাদের বাড়ি থেকে ছুরিটা এভিডেন্স স্বরূপ নিয়ে গেল। ভাইয়াকেও দুদিন পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। তারা ওকে বাড়িতে নিয়ে আসলো। তবে এখন একটা বিষয় পরিষ্কার হলো না, প্রাচী কেন ভাইয়ার এত বড় একটা ক্ষতি করলো? কি উদ্দেশ্য ছিল ওর? আর তাদের সেই ভিডিওর ব্যাপারে তো আর পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না। পল্লব জানে না সেই রহস্যের সমাধান কবে হবে। তবে সে এই মুহূর্তে চায় ভাইয়ার অপরাধী উপযুক্ত শাস্তি পাক। ওর সাথে সবার আগে ন্যায় বিচার হোক। পুলিশের সাথে কথা বলার জন্য একটা ফোন কল দিল। হ্যালো, আমি পল্লব হাসান বলেছিলাম। কোন পল্লব হাসান? দর্পণ হাসানের ছোট ভাই, যার সাথে কয়েকদিন আগে
হ্যাঁ, জি জি বলুন। একটা ইনফরমেশন জানার ছিল আপনাদের থেকে। বলুন, আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? প্রাচী আমার ভাইয়ার শালিকা, ওকে এখনো পর্যন্ত কিছু স্বীকার করেছে? কিছু জানতে পারলেন আপনারা? না, সেরকম কিছু জানতে পারলে আমরা নিজেরা ইনফর্ম করব আপনাদের। উনি কিছুতেই মুখ খুলতে চাইছেন না, বারবার নিজেকে নির্দোষ দাবি করছেন। অবশ্য সব অপরাধীরা প্রথমে এটাই বলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু জানতে পারলে জানাবেন। ধন্যবাদ। আজ সন্ধ্যাবেলা তারা সবাই বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। সীমা আপুর প্রেগনেন্সির বয়স প্রায় 5 মাস। তাই পল্লব সিদ্ধান্ত নিয়েছে সবাইকে সবটা খুলে বলবে। আম্মা পল্লবকে উদ্দেশ্য করে বলল, দেখ বাবা, আমরা তো চেয়েছিলাম প্রাচীর সাথে তোর বিয়েটা দিতে, কিন্তু আমাদের বদনসিব সেটা আর হয়ে উঠলো না। জানি না প্রাচী এমন একটা কাজ কেন করলো, ওর কি শত্রুতা ছিল আমাদের সাথে। আম্মা বাদ দাও না, আমরা ওর বিষয়ে এই বাড়িতে আর কথা নাই বলি। তবে আজকে আমার একটা জরুরি কথা বলা আছে সবার সাথে। জরুরি কথা? কিসের জরুরি কথা? ভাইয়া হুইল চেয়ারে বসে আছে, ওর পাশে ভাবি দাঁড়িয়ে আছে। আম্মা আব্বা পল্লবের মুখোমুখি। সীমা আপু ওর ঘরেই আছে। পল্লবকে এখন এখানে আসতে নিষেধ করেছে। পল্লব সবার দিকে এক প্রশ্ন তাকিয়ে বলতে লাগলো, তোমরা আমার বিয়ে দিতে চেয়েছিলে একজনের সাথে, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। হয়তো আল্লাহ চাননি। আমরা ওনার ইচ্ছের উপরে কি করতে পারি? তুই আসলে কি বলতে চাইছিস? আম্মা, আমি বিয়ে করব, তবে প্রাচীকে নয়, অন্য কাউকে বিয়ে করব আমি। ভালো কথা। তা তোর পছন্দের কি কেউ আছে? যদি থেকেই থাকে এতদিন জানাসনি কেন আমাদের? সে এই বাড়িতেই আছে। কি এই বাড়িতে আছে? কার কথা বলছিস তুই? আমি শিমু আপুকে বিয়ে করতে চাই। পল্লবের এই কথা শুনে সবাই স্তম্ভিত। একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো সবাই। বুঝতে পারছে সবার কাছে ভীষণ অদ্ভুত লাগছে হয়তো তার কথাগুলো। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পল্লব? কি বলছিস এসব তুই? এটা ছাড়া কোনো উপায় নেই আম্মা, এই বিয়েটা করতেই হবে আমাকে। তোমরা যদি না মানো তারপরেও করতে হবে। শিমু আর তোর বয়সের কত ফারাক জানিস? তাছাড়া ওর একবার বিয়ে হয়েছে, আগের স্বামীর বাচ্চা ওর পেটে। তুই আর কাউকে পেলি না বিয়ে করার জন্য? সেই এত বড় বদচিন্তা মাথায় আসলো কি করে তোর শুনি? তোমাদের সবার শুনতে খুব খারাপ লাগবে, জানি না এটা শোনার পরে আমার সাথে কি করবে তোমরা। তবে সত্যিটা হলো শিমু আপুর এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, বাচ্চাটা আমার। তোমাদের সবার শুনতে খুব খারাপ লাগবে, জানি না এটা শোনার পরে আমার সাথে কি করবে তোমরা। তবে সত্যিটা হলো শিমু আপুর এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, বাচ্চাটা আমার। পল্লবের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। কে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। পল্লব এরপর আম্মা আব্বার কাছে সবটা খুলে বলল। যদিও সেটা তার জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু নিজের সন্তানের জন্য এতটুকু তো করতেই হবে তাকে। তার দায়িত্ব ছিল সবাইকে সবটা জানানো। ওরা তাদের দুজনকে মেনে না নিলে যা করার পল্লবকেই করতে হবে। আব্বা আম্মা সেদিনের মতো আর কিছু বললেন না। এর পরের দিন আব্বা তাকে তাদের ঘরে ডাকলেন। পল্লব বেশ ভয় আর দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছে, না জানি কোন সিদ্ধান্ত অপেক্ষা করছে তার জন্য। আম্মা আব্বার রুমে ঢুকে দেখলো তারা পল্লবের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ আব্বা বলুন, ডেকেছিলেন আমায়? হ্যাঁ, কথা আছে বলেই তো ডেকেছি। কাল তুমি আমাদের যা বলেছো আজকে আমরা বলবো, তুমি শুনবে। হ্যাঁ বলুন। তুমি যে কাজ করেছো সেটা কখনো ক্ষমা করতে পারবো না আমরা। আমরা তোমাকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছি, নিশ্চয়ই এরকম একটা জীবন দেওয়ার জন্য নয়। এখন তুমি যদি জেসে নিজের সর্বনাশ ডেকে আনো, কি করতে পারি আমরা? আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের কথা। তোমার আর শিমুর ব্যাপারটা যতদূর পর্যন্ত গড়িয়েছে আমরা চাই এই নিয়ে আর যেন কেউ জল ঘোলা করার সুযোগ না পায়। আর কদিন পরে শিমুর বাচ্চা হবে, তখন আর আমাদের হাতে কিছুই থাকবে না। যা বদনাম করার আশেপাশের লোকজনই করবে। তাই এই পরিবারের মান সম্মান বাঁচাতে তোমাদের বিয়েটা দিতে চাই আমরা। এটা ভেবো না, আমরা সবটা মন থেকে মেনে নিয়েছি। শুধু এই পরিবারের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছি আমরা। আব্বার কথা শুনে বুঝতে পারছে পল্লব তাদের বেশ অভিমান তার উপরে, আর সেটাই স্বাভাবিক। পল্লব যে অন্যায় করেছে তাদের সাথে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু এত কিছুর পরেও সবাই সবটা মেনে নিয়েছে, এতে পল্লব খুশি। এবার শিমু আপু আর তাদের সন্তানের উপর থেকে দুশ্চিন্তার ভার কিছুটা হলেও কমবে পল্লবের। পরিবার মেনে নিবে কি নিবে না এই চিন্তা এতদিন ধরে তাড়িয়ে বেড়াতো তাকে। আব্বা আম্মা বিয়েটা মেনে নিয়েছে শুনে শিমু আপু বেশ খুশি হলো। ভাবির প্রতিক্রিয়া কি ঠিক বুঝতে পারছে না সে মনে মনে খুশি হয়েছে নাকি তাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না কে জানে। ভাবির সাথে এই বিষয়ে কথা বলা দরকার। এমনিতেও প্রাচীর সাথে তার বিয়েটা হয়নি, এই নিয়ে ভাবির মনে একটা অসন্তোষ কাজ করছে, এটা নিশ্চিত। ভাবিদের রুমে গিয়ে দেখলো সে ভাইয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। এক হুইল চেয়ারে বসে আছে ভাইয়া। পল্লবের দিকে এক পলক তাকালো। পল্লব ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি তোমাদের সাথে একটু কথা আছে আমার। কি কথা বলো? ভাইয়াকে খাইয়ে দিতে দিতে বলল। পল্লবের দিকে তাকালো না। আম্মা আব্বা আমার শিমু আপুর বিয়েটা মেনে নিয়েছে, শুনেছো তো? হ্যাঁ শুনেছি।
আম্মাই সকালবেলা বলেছে আমায়। দেখো আমি জানি প্রাচীর ব্যাপারটা নিয়ে তুমি খুব আপসেট, তারপরও জিজ্ঞেস করব, তুমি কি আমাদের এই বিয়েতে খুশি নও? আমি খুশি হওয়া বা না হওয়াতে কি আসে যায়? আর আম্মা আব্বা রাজি হয়ে থাকলে কি বলার থাকতে পারে আমার, বলো তো? পল্লব হঠাৎ লক্ষ্য করলো ভাইয়া তার আর সীমা আপুর বিয়ের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়লো। বারবার হাত পা নাড়াতে শুরু করলো, কোনো কিছু বলতে চাইছে তাকে। পল্লব ভাইয়ার দিকে এগিয়ে গেল। ভাইয়া কিছু বলবি তুই? বল, কি বলতে চাস? একটা কাজ করো ভাবি, তুমি একটা খাতা আর কলম নিয়ে আসো, দেখি ভাইয়াকে দিয়ে কিছু লেখানো যায় কিনা। ভাবি তার কথা মতো একটা খাতা আর কলম এনে দিল। পল্লব ভাইয়ার হাতে কলমটা ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া তুই যা বলতে চাস এখানে লিখে দে। ভাইয়া পল্লবকে কিছু বলার জন্য মরিয়া হয়ে উঠছে। ও বারবার চেষ্টা করছে কাগজে কিছু লেখার, কিন্তু ব্যর্থ হলো। এ সময় ওর উপর এত স্ট্রেস দেওয়া উচিত হবে না। এই ভেবে পল্লব ভাইয়ার হাত থেকে কলমটা নিয়ে নিল। তবে মনে একটা খটকা রয়ে গেল, ভাইয়া কি এমন বলার জন্য এত চেষ্টা করছিল। এখন এটা তো কেবল ও সুস্থ হবার পরেই জানতে পারবে। পল্লব ঘর থেকে বেরিয়ে আসবে ঠিক তখন ভাবি তাকে পেছন থেকে ডাক দিল। তারপর তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একটা সময় আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, এমন কিছু করেছি যা এখন ভাবতেও ঘৃণা লাগে। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। আমার তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ নেই। তুমি যদি সত্যি নিজের ভুল বুঝে ওই পথ থেকে ফিরে আসতে পারো, সেটা সমস্ত রকম ক্ষমার ঊর্ধ্বে। তোমার এই বদলটা দেখে সত্যি ভালো লাগছে আমার। তবে একটা কথা কি জানো? কি কথা? আমার কেন জানি মনে হয় তুমি এই বিয়েতে খুশি নও। কিন্তু কেন? দেখো, আমি আগেই বলেছি আমার খুশি অখুশির উপর কোনো কিছু নির্ভর করে না। তবে আল্লাহর কাছে এটাই চাইবো যেন কোনো ভুল সিদ্ধান্তের দিকে পা না বাড়াও তুমি। তোমার ভালো হোক এটাই চাই। যা করার একটু চিন্তা ভাবনা করে করো। এটা বলে ভাবি ঘরের ভেতরে চলে গেল। বুঝতে পারলো না সে কিসের ইঙ্গিত দিল তাকে। ভাবি কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না, এটুকু বুঝতে পারছে সে। যাই হোক, পরে না হয় আবার কথা বলবে ভাবির সাথে। এই ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালো পড়লো। যেতে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো সে। কেউ গায়ে চাদর জড়িয়ে বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মুখ ঢাকা থাকার কারণে কিছুই বুঝতে পারছে। পল্লব চুপি চুপি তাকে অনুসরণ করতে লাগলো। লোকটা ততক্ষণে গেট পেরোতে পারেনি। সে কিছু বুঝে ওঠার আগে পল্লব পেছন থেকে গিয়ে তাকে খপ করে ধরে ফেললো। কি ভেবেছিলে আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? শেয়ার হচ্ছে না। তাদের ধস্তাধস্তির আওয়াজ শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে এলো। আব্বা আম্মা সীমা আপু ভাবি সবাই। আরে কে এটা? এত রাতে আমাদের বাড়িতে কি করছে? চুরি টুরি করতে আসেনি তো? চাদরটা টেনে খুলে দাও ওর। ভাবি এগিয়ে এসে পল্লবকে সাহায্য করলো। লোকটার উপর থেকে চাদরটা সরিয়ে নিতে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। এ কি তাজ ভাইয়া, তুমি এত রাতে আমাদের বাড়িতে চোরের মতো ঢুকে কি করছো? সীমা আপু তাজ ভাইয়ার দিকে এগিয়ে এসে তারপর সপাটে তার গালে একটা চড়